আজ 2 দিন হলো লামিয়া মেহেরাবের রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু ফলাফল শূন্য। মেহেরাব তার দিকে ফিরেও তাকাচ্ছে না। লামিয়ার কষ্ট হলেও শুয়ে নিচ্ছে। দোষ তার হয়েছে। মেহেরাবের সাথে সরাসরি কথা বললে আজ এই সমস্যা হতো না। আজও সকালে মেহেরাব হসপিটালে যাওয়ার সময় তাকে বলে যায়নি। গত 2 দিনে মেহেরাব তার সাথে একটা কথাও বলেনি। রাতে বারান্দায় শুয়েছে। লামিয়া হাজার অনুরোধ করেও তাকে রুমে আনতে পারেনি। তাই আজ ঠিক করেছে আজ থেকে সে নিজেই বারান্দায় থাকবে। লোকটা সারাদিন পরিশ্রম করে এসে বারান্দায় শোয়। তা তার একদম ভালো লাগে না। তাই আগে ভাগেই বারান্দা দখল করে রেখেছে সে। অবহেলা যা করার বিছানায় শুয়ে বসে করুক। লোকটা সারাদিন পরিশ্রম করে এসে বারান্দায় শোয়। তা তার একদম ভালো লাগে না। তাই আগে ভাগেই বারান্দা দখল করে রেখেছে সে। অবহেলা যা করার বিছানায় শুয়ে বসে করুক। সে না হয় বারান্দায় মশার কামড় খেয়ে প্রায়শ্চিত্ত করবে। মেহেরা বাসায় আস্তে আস্তে 9টা বেজে গেছে। ড্রয়িং রুমে সবাই আড্ডা দিলেও লামিয়াকে না দেখে তার কপাল কুঁচকে গেল। আবার কোথায় গিয়ে ঘাপটি মেরে রয়েছে কে জানে। এই মেয়ে বাড়ি ছাড়া মানে তার চরিত্রের দফা রফা। মেহেরাবের বলতে দেরি হলেও ময়না বেগমের খপ করে ধরতে দেরি হয়নি। সে চায়ের কাপ নাড়তে নাড়তে হতাশ হওয়ার ভান করে বলল, আমরাও আছি ভাই। আমাদের খবরাখবরও একটু জানতে চা। বউ তো তোর একারই নেই, সবই বিবাহিত ছেলেদেরই বউ থাকে। তারা এসে এভাবেই বউয়ের খোঁজ করে না। আমি করি আপা, একটা মাত্র বউ আমার। খোঁজ খবর না রাখলে আমাদের কাছে থাকবে কেন? আর তোমাদের আদরের বউ বাড়ি ছাড়লে তো তোমরা সে আমার ঘাড়ে মটকাতে আসবে। তাই একটু খোঁজ খবর রাখতে হয়। মেহেরাব আর কিছু বলতে না দিয়ে হনহন করে নিজের রুমে চলে গেল। কুলসুম বেগম বিরক্ত হয়ে বলল, মাত্র বাইরে থেকে এসেছে ময়না, সবসময় পিছনে লাগো কেন? বইয়ের খবর রাখবে না তো কি পাশের বাসার মানুষের খবর রাখবে? অদ্ভুত। ময়না বেগম পাত্তা দিলেন না। সে নিজের মতো চা খাওয়ায় মন দিল। আজ সারাদিন তার গুণধর ছেলে কল করেনি। কোন বিদেশি নিয়ে ঘুরছে কে জানে। বংশের মতো হয়েছে নিশ্চিত। অসভ্য ছেলে পেলে যত সব। মাহাতাব নিজের রুমেই অফিসের কাজ করছিল। কুলসুম বেগমের রাগী গলা শুনে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। দাঁড়ানোর কারণ যদিও ভিন্ন। তার পরিবারের সবার ব্যবহার সম্পর্কে সে অবগত। এইসব তার কাছে নতুন কিছু নয়। কিন্তু আজকাল একটা বিষয় খুব নতুন আর উপভোগ্য। তা হলো মধুর ভেবাচাকা খাওয়া অসহায় মুখ। তাদের পরিবারের এই হালকা পাতলা সংঘর্ষ দেখে মধুর শুকিয়ে যাওয়া মুখটা দেখে মাহাতাপের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মেয়েটা যে বড্ড সরল। মধু মুখ কালো করে কিচেনে চলে গেল। রহিমা শেফকে সাহায্য করছে রান্নার জোগাড় করতে। সেদিকে তাকিয়ে কি মনে করে মধু নিজের রুমে চলে গেল। মাহাতাব বারান্দায় দাঁড়িয়ে বেলি ফুলের বাগানের দিকে তাকিয়ে আছে। সাদা সাদা ফুলে বাগান ভরে গেছে। ফুলের সুবাসে চারিদিক মোমো করছে। মাহাতাব চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিল। এই বেলি ফুলের বাগান তার অসম্ভব প্রিয়। সে নিজের হাতে পরিচর্যা করে, কিন্তু গত 1 মাস যাবৎ সে বাগানে সময় দিতে পারছে না। ব্যবসার কাজে ইদানিং একটু বেশি ব্যস্ত থাকে সে। মধু ধীর পায়ে এসে মাহাতাবের পাশে দাঁড়ালো। মাহাতাব তখন চোখ বন্ধ করে বেলি ফুলের সুবাস নিতে ব্যস্ত। মধুর আশার আভাস পেয়ে সে চোখ খুলল। মধুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি ব্যাপার, শাশুড়ি আর আপাকে ছেড়ে আসতে চলো? তুমি তো আমাকে পাত্তাই দিচ্ছ না মধু। এটা কি মেনে নেওয়া যায় বলো? নাকি বুড়ো বলে আমার সামনে আসতে ইচ্ছে হয় না? মধু অবাক চোখে তাকালো মাহাতাবের দিকে। তার মনে মাহাতাবকে নিয়ে কখনো কোনো হীনমন্যতা আসেনি। মাহাতাবের সামনে কম আসে এটা ঠিক, কারণ মাহাতাবের হুটহাট রোমান্টিকতায় সে খুব লজ্জা পায়, ভয়ও পায় খানিকটা। এত বড় একজন মানুষের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না সে। সারাক্ষণ চিন্তায় গলা শুকিয়ে আসে। কখন কোন ভুলে করে ফেলবে সেই চিন্তায় সে রাতে ঠিক মতো ঘুমাতেও পারে না। আর তার দূরে থাকাকে মাহাতাব এমন কিছু ভাববে তা মধু কল্পনাও করেনি। মাহাতাব মধুর মুখের দিকে তাকিয়ে হালকা হাসলো। মধুর আদুরে গাল দুটো টেনে দিয়ে আশ্বস্ত গলায় বলল, মজা করছিলাম। ভয় পাচ্ছে কেন মধু? আমিই তো। আমাকে ভয় নয়, ভরসা করবে, ঠিক আছে? মধু আটকে রাখা শ্বাসটা ছাড়লো। লোকটার হুটহাট মজায় তার জান বেরিয়ে যাওয়ার জোগাড় হয়ে যায়। এভাবে কেউ মজা করে? মধু মুখ কালো করে দাঁড়িয়ে রইল। মাহাতাব মধুকে এক হাতে টেনে তার কাছাকাছি দাঁড় করালো। হালকা অগোছালো চুলগুলো ঠিক করে দিতে দিতে শান্ত গলায় বলল, কিছু বলতে এসেছিলে? আচ্ছা বলো। এখন থেকে সবার জন্য আমি রান্না করতে চাই। আমার মাত্র এই কজন মানুষ, এর জন্য একজন শেফ রাখার কি দরকার? আমার এভাবে হাত গুটিয়ে বসে থাকতে ইচ্ছে করে না।
সময় কাটতে চায় না, প্লিজ না করবেন না। মধু আবদারে মলিন হাসলো মাহাতাব। এক হাতে স্ত্রীকে জড়িয়ে ধরে নরম গলায় বলল, ঠিক আছে, তবে সেফও থাকুক। আমার পরিচিত একজন। বাবা মারা যাওয়ার পর আমি বেশিরভাগ সময় ক্যাম্পাসে নাস্তা করতাম। আমাদের ভার্সিটির ক্যাম্পাসে রান্না করতাম মঈন। বয়সে আমার থেকে বছর 5 ছোট হবে। তখনই মঈনের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। পড়াশোনা শেষ করে আমি যখন বিজনেস শুরু করি তখন মঈনের খোঁজখবর রাখা হয়নি, কিন্তু বছর আগে নিউ মার্কেটে ফুটপাতে হকারি করতে দেখে খুব অবাক হয়েছিলাম। জিজ্ঞেস করতেই বলল, চাকরিটা চলে গেছে, তুই উপায় না পেয়ে হকারি করছে। সংসারে খুব টানাটানা অবস্থা, বউ বাচ্চা নিয়ে কোনো রকম জীবন কাটাচ্ছে। আমার অফিসে চাকরি দিতে চেয়েছিলাম, ও রাজি হয়নি। সারা জীবন রান্নার কাজ করেছে। ফ্যাক্টরির কাজ নাকি ওর মাথায় ঢুকবে না, তো বাসায় নিয়ে আসে। তখন থেকে আমাদের বাসায় আছে। এখান থেকে চলে গেলে ও মাছ ধরিয়ে পড়বে। ও কোনো সার্টিফাইড শেফ নয়, তাই ভালো কোথাও চাকরি পাবে না। তুমি রান্না করতে চাইলে করবে, তবে মহিলা থাকুক, ঠিক আছে? মধু টলমলে চোখে মাথা নাড়ালো। মাহাতাব মধুর মাথাটা বুকের সাথে চেপে ধরে গম্ভীর গলায় বলল, অল্পতে চোখে বানিয়েছে কেন তোমার? বাড়ির বড় বউ তুমি, পায়ের মধ্যে শক্ত না হলে সবাইকে সামলাবে কি করে? এখন থেকে শক্ত করবে নিজেকে। আচ্ছা। মাহাতাব মধুর দিকে তাকিয়ে হালকা শব্দ করে হেসে ফেলল। বউটা তার বড্ড বোকা। মেহেরাব রুমে এসে চারিদিকে চোখ বুলিয়ে লামিয়াকে কোথাও পেল না। কপাল কুঁচকে এপ্রনটা টেবিলের উপর রেখে ওয়াশরুম চেক করলো। খালি ওয়াশরুম দেখে কপালের ভাঁজ গাঢ় হলো মেহেরাবের। বারান্দার দরজার কাছে গিয়েই মুখ থেকে বিরক্তিতে শব্দ বেরিয়ে এলো। লামিয়া বারান্দায় উল্টো হয়ে শুয়ে আছে, মোটা একটা বইয়ের উপর মাথা দিয়ে বেঘরে ঘুমাচ্ছে। মেহেরাব লামিয়াকে না ডেকে ফ্রেশ হতে চলে গেল। 10 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বারান্দায় চলে গেল। লামিয়াকে কোলে তুলে রুমে শুয়ে দিয়ে আবার বারান্দায় গেল। সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস সাতকাহন ফ্লোর থেকে হাতে নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এই উপন্যাস পড়েই তার বউয়ের মাথায় তাকে ছেড়ে একা থাকার কুমতলব এসেছে। সে কি সাতকাহনের দীপাবলির বর্দের মতো নাকি? আশ্চর্য! এইসব উপন্যাস আর বাসায় রাখা যাবে না। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! রাতের খাওয়ার সময় মেহেরাব আর লামিয়াকে ডাকেনি। লামিয়ার মেন্টাল কন্ডিশনের জন্য এখন প্রপার ঘুম প্রয়োজন। জেগে থাকলেই উল্টোপাল্টা চিন্তা করে নিজের মাথা খারাপ করবে, সাথে তারটাও করবে। রহিমাকে দিয়ে লামিয়ার খাবার রুমে নিয়ে রাখলো মেহেরাব। রাতে জেগে গেলে খেয়ে নিবে। লামিয়ার ঘুম ভাঙলো মাঝরাতে। নিজেকে বিছানায় দেখে বুঝতে বাকি রইল না মেহেরাব তাকে এখানে রেখে গিয়েছে। বিছানা থেকে নেমে ধীর পায়ে বারান্দায় গেল সে। মেহেরাব এক হাত কপালে দিয়ে শুয়ে আছে। লামিয়া গিয়ে সোজা মেহেরাবের পায়ের কাছে বসে পড়ল। মেহেরাব হুড়মুড় করে উঠে বসে লামিয়ার হাত দুটো চেপে ধরে হতভম্ব গলায় বলল, এইসব কি করছো তুমি? গায়ে হাত দিচ্ছ কেন? আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন ভুল করব না। প্লিজ এইবারের মতো মাফ করে দাও। তুমি এইভাবে রাগ করে থাকলে আমার খুব কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। প্লিজ শেষবারের মতো ক্ষমা করে দাও। লামিয়া ফুপিয়ে কেঁদে যাচ্ছে। মেহেরাব লামিয়াকে বুকে টেনে নিল। এক হাতে চোখের পানি মুছা অস্থির হয়ে বলল, আরে কাঁদছো কেন? আমি রাগ করে নেই, আর কান্না বন্ধ করো প্লিজ। আর কখনো আমার পায়ে হাত দিবে না মিয়া, আমি পছন্দ করি না। শেষের কথাটা গম্ভীর গলায় বলল মেহেরাব। লামিয়া তার হাত দুটো ধরে তড়িঘড়ি করে বলল, করব না, আর কোনো ভুল করব না। এবারের মতো মাফ করে দাও। শোনো না মিয়া, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা বোঝো, যা মনের অন্তঃস্থল থেকে আসে। যেখানে ভালোবাসা আছে সেখানে কখনো ধোঁকা প্রতারণা থাকবে না। কেউ যদি ধোঁকা দিয়ে বলে তার সাথে সম্পর্ক থাকলেও ভালো, আমি তোমাকে শুধু তোমাকেই বাসি, তাহলে বুঝে নিতে হবে সে কখনো ভালোবাসেনি। আমি তোমাকে আমার সহধর্মিণী হিসেবেই ভালোবাসিছি, আমার বাচ্চার মা হিসেবে নয়। কত মানুষের হাত থাকে না, পা থাকে না, অপূর্ণতা নিয়ে তারা কি বেঁচে থাকছে না? আমাদের তো সব আছে। একটা সন্তান না হয় নাই থাকলো, আল্লাহ হয়তো এতেই আমাদের কল্যাণ রেখেছেন, কারণ সন্তান দেওয়ার মালিক একমাত্র সে। আমরা কপাল ঠুকে মরে গেলেও সন্তান পাবো না যদি না সে চায়। তাই প্লিজ আর কখনো এমন বোকামি করবে না। আমি কষ্ট পাই খুব, ভালোবাসি বলে কষ্ট দিও না বউ। ভোর 4:30টায় বাসার কলিং বেল বেজে উঠল। সবাই তখন নামাজে দাঁড়িয়েছে। মাহাতাব আর মেহেরাব মসজিদে গিয়েছে। আজ আজানের প্রায় সাথে সাথেই সবাই নামাজে দাঁড়িয়ে গেছে। দরজার ওপাশে থাকার মানুষটার যে মোটেও ধৈর্য নেই, তার বেল বাজানোর ধরনেই তা স্পষ্ট। অনবরত বিরামহীন ভাবে সে কলিং বেল বাজিয়ে চলেছে। ময়না বেগম
দুই রাকাত সুন্নত আদায় করে সালাম ফিরিয়ে বিরক্ত গলায় বলল, এভাবে কি বেল বাজাচ্ছে? সামান্যতম ভদ্রতা জ্ঞান নেই। আর বাসায় ঢুকেছে কিভাবে? দারুণ বেটা কি হালকা হতে গিয়ে গেট খুলেই চলে গিয়েছে। আজকে ওর বেতন থেকে 50 টাকা কাটা যাবে। বেয়াদব। আহ, চুপ করো ময়না। নামাজে বসে অসভ্যের মতো কথা বলছো কেন? কুলসুম বেগম সালাম ফিরিয়ে বিরক্ত গলায় মেয়েকে ধমক দিলেন। মধু সালাম ফিরিয়ে দ্রুত দরজা খুলতে গিয়েছে। রহিমা আর জরি সবার শেষে নামাজে দাঁড়িয়েছে, তাই তাকেই যেতে হলো। ময়না বেগমও ধীর পায়ে আসলো মধুর পিছু পিছু। এই অসভ্যের চেহারা না দেখলে তার নামাজে মন বসবে না। বয়সে ছোট হলে হাতে মধু মেখে চটস করে এক চর বসাবে। বাসায় না শিখালে কি হয়েছে, সে নিজে চড়িয়ে চড়িয়ে ভদ্রতা শিখিয়ে দিবে। মধু দরজা খুলতেই পরিচিত মুখ দেখে থমকে গেল। বহুকালের চেনা জানা মানুষটাকে দেখে মুখে হাসি ফুটলেও পরক্ষণেই তা অভিমানের চাদরে মিলিয়ে গেল। দরজার ওপাশের মানুষটাও মধুকে দেখে কম অবাক হয়নি। মধুর এখানে থাকা তাকে বিস্ময়ের চরম শিখরে নিয়ে গিয়েছে। হাতের লাগেজটা রেখে অবাক চোখে তাকিয়ে বলল, মধুরিমা তুই এখানে? মধু কিছু না বলেই চুপ করে রইল। ময়না বেগম সন্দিহান চোখে সামনে আসতেই নিজের ছেলে সামিরকে দেখে অবাক হয়ে গেল। গোল গোল চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর তার হুঁশ ফিরল। ছেলের পাশে সাদা চুলওয়ালা মেয়েকে দেখে মেয়েটাও তার দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। ময়না বেগম আতঙ্কে এক হাত বুকে আর এক হাত পায়ে দিলেন। সে নিশ্চিত তার বেমান ছেলে এই বিদেশি পাটখড়িকে বিয়ে করে নিয়ে এসেছে। পায়ের স্লিপার খুলে সোজা ছেলের গায়ে ছুঁড়ে মারলেন। হঠাৎ অতর্কিত হামলায় স্বামীর বোকা হয়ে গেল। স্যান্ডেল সোজা তার নাকে এসে লেগেছে। সামনে তাকিয়ে মাকে দেখে কিছু বলতে যাবে তার আগে দ্বিতীয় পায়ের স্যান্ডেলটিও ছুঁড়ে মেরেছে ময়না বেগম। এবার তা সোজা পাঠের আশের মতো চুল বিশিষ্ট মেয়েটির গায়ে লেগেছে। মধু এক হাতে মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে। কি থেকে কি হয়ে গেছে কিছুই তার মাথায় ঢুকছে না। স্বামীর অবাক চোখে তাকালো ময়না বেগমের দিকে, যার নজর আপাতত মধুর পায়ের স্যান্ডেলের দিকে। ওগুলোও মারবে নাকি? আম্মু এসব কি করছো? কোথায় ছেলেকে জড়িয়ে ধরবে তা না করে জুতো মারছো কেন? ময়না বেগম গুনগুন করে কাঁদতে লাগলো। ড্রয়িং রুমের এই ভয়ঙ্কর অবস্থা নামাজের রুমে এখনো পৌঁছায়নি। মধু অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। স্বামীর নিচেও হতভম্ব চোখে মায়ের কান্না দেখছে। মধু গিয়ে ময়না বেগমকে আঁকলে ধরলো। সোফায় বসিয়ে দ্রুত এক গ্লাস পানি এগিয়ে দিল তার দিকে। ময়না বেগম বুকে হাত রেখে হাজারি করতে করতে বলল, আমার ভাইদের রক্ত পানি করা টাকা এই ছেলেকে বিদেশ পাঠিয়েছি পড়াশোনা করতে, আর এই কুলাঙ্গার বিদেশি ধরে এনেছে। ভাইদের সামনে মুখ দেখাবো কিভাবে আমি? আমার নাক কেটে 3 টুকরা করেছে এই বেয়াদব। ছি 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 ছি। এই দিন দেখার আগে বিপি লো হয়ে আমি জ্ঞান হারালাম না কেন? স্বামীর চোয়াল ঝুলিয়ে মায়ের অভিনয় দেখছে। চেঁচামেচি শুনে কুলসুম বেগম সহ সবাই নামাজের রুম থেকে বেরিয়ে এসেছে। স্বামীর সাথে আসা মেয়েটা অবাক চোখে ময়না বেগমের কাণ্ড কারখানা দেখছে। তার হাতে ময়না বেগমের 2 নাম্বার জুতো বিদ্যমান। ও আজমল আঙ্কেলের মেয়ে মারিয়া। আম্মু এভাবে রিয়েক্ট করা বন্ধ করো। কুলসুম বেগম এতক্ষণ মেয়ের কান্নার কারণ খুঁজছিল। নাতির গলা শুনে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। খুশিতে চোখ টলমল করতে লাগলো। এক হাতে লাঠি ভর দিয়ে আরেক হাতে নাতিকে কাছে রাখলো। স্বামীরও গিয়ে কুলসুম বেগমকে জড়িয়ে ধরলো। মধু এতক্ষণে নিজের মাথার জট খুলতে পারলো। স্বামী তাহলে এবারই নাতি। ময়না বেগম নাক টেনে সোফা থেকে উঠে দাঁড়ালো। কুলসুম বেগম নাতির চোখে মুখে চুমু খেয়ে সারা মুখে হাত বোলাচ্ছেন। ময়না বেগম ছেলের সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। স্বামী শব্দ করে হেসে নিজেও আগলে নিল মাকে। কেমন আছিস বাবা? শুকিয়ে আমসত হয়ে গেছিস? আয় আমি তোকে ভাত দিই। স্বামীর ময়না বেগমকে থামিয়ে দিল। মায়ের কপালে চুমু খেয়ে মুচকি হেসে বলল, পরে খাবো আম্মু, এখন ফ্রেশ হব। মামারা কোথায়? আর ছোট মামি কি তার মামার বাড়ি গিয়েছে? দেখছি না যে। আরে মধু এখানে কি করছে? তোর মামারা মসজিদে, লামিয়া একটু অসুস্থ, নিজের রুমে ঘুমাচ্ছে। আর মধুকে কি তুই আগে থেকে চিনিস? হ্যাঁ আম্মু, আমার একমাত্র বন্ধু ছিল হাই স্কুলে। বলেছিলাম না তোমাকে একটা মেয়ের কথা? এই সেই মেয়ে। ও, এখন আর সে তোমার শুধু বন্ধু নেই, বড় মামি হয়, তোমার মামি বলে ডাকবে। স্বামীর অবাক চোখে তাকালো মধুর দিকে। মধু নিচের দিকে তাকিয়ে পা দিয়ে ফ্লোর খুঁজছে। স্বামীর মধুর সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থেকে হুট করেই মধুর মাথায় চাটি দিয়ে মুচকি হেসে বলল, বলেছিলাম না মধুর চাক, তোর জীবনে একদিন ভালোবাসার জোয়ার আসবে। মিলল তো? মধু কিছু বলল না। অভিমানী চোখে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। স্বামী শুধু মধুর অভিমান বুঝলো। দীর্ঘশ্বাস ফেলে রহিমাকে বলল মারিয়াকে গেস্ট রুমে নিয়ে যেতে।
কাল মারিয়া দিনাজপুর তার দাদার বাড়ি চলে যাবে। এরকম কিছু হতে পারে স্বামী তাকে রাস্তায় বলেছিল, তবুও মারিয়া কম অবাক হয়নি। তার কাছে ময়না বেগমকে অসম্ভব ভালো লেগেছে। সুযোগ পেলে একটু বন্ধুত্বও করবে সে। মাহাতাব আর মেহরাব বাসে এসে স্বামীরকে দেখে অবাক হলো না। তারা জানতো আজ স্বামীর আসবে। স্বামীর সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, পরিণামে জুতো খেতে হলো। ময়না বেগম ছেলেকে কাছে ডাকলেন। স্বামীর কাছে যেতেই সপাটে এক চড় পড়ল তার গালে। মাহাতাব আর মেহরাব দীর্ঘশ্বাস ফেলল। মেহরাব বেবে করে বলল, বেস্ট অফ লাক। স্বামীর গালে হাত দিয়ে হতভম্ব গলায় বলল, মারলে কেন? এই সময় বাসায় সবাই নামাজ পড়ে জানো না? অসভ্যের মতো বেল বাজাচ্ছিলে কেন? ভদ্রতা শেখুনি বেয়ারা ছেলে। স্বামীর গালে হাত দিয়ে মিনমিন করে বলল, সরি। রুমে যাও। সবার সাথে কুশল বিনিময় করে স্বামীর ময়না বেগমের রুমে গেল। আজ সে এখানেই থাকবে, কাল ছাদের রুমে শিফট হয়ে যাবে। রহিমাকে দিয়ে পরিষ্কার করিয়ে রাখতে হবে। ভাবে ছেলেটাকে মারলে কেন আপা? মাত্রই দেশে এসেছে, একটু ভালো ব্যবহার তো করতে পারো। বেশি বুঝবি না। এক বিদেশি মেয়ে নিয়ে সকাল সকাল বাসায় এসে হাজির হয়েছে, তার উপর অসভ্যের মতো একটা না বেল বাজিয়ে চলেছে। এই মেয়ে দেখে যদি আমি হার্ট অ্যাটাক করে মারা যেতাম, আরো কয়েকটা দেয়া দরকার ছিল। মাহাতাব চোখের ইশারায় মধুকে ডেকে নিজের রুমে চলে গেল। আপার সাথে তর্কে যাওয়ার দুঃসাহস তার নেই, ওটা মেহেরাবের কাজ। মধু ধীর পায়ে মাহাতাবের পিছনে গেল। এবারে তরতরিকা বুঝতে তার অনেক তেল মশলা খরচ করতে হবে। কয়েকদিনেই তার মাথা খারাপের অবস্থা। ভাবনার মাঝে কখন মাহাতাব দাঁড়িয়ে গেছে মধু খেয়ালই করেনি। ফলাফল মাহাতাবের পিঠের সাথে ধাক্কা। মাহাতাব এক হাতে রুমের দরজা লাগিয়ে গম্ভীর গলায় বলল, ধাক্কা বুকে এসে খেতে হয় মধু, তাহলে তো আমি তোমাকে দৌড়াতে আগলে নিতে পারবো। এসো, সামনে এসো, আমার বুকে এসে ধাক্কা খাও। মধু হতভম্ব হয়ে গেল। সে কি ইচ্ছে করে পরিকল্পনা মাফিক ধাক্কা খেয়েছে? এভাবে বলছে কেন? ব্যথা পেল না তো আবার? তার মাথা কি বেশি শক্ত, লোহার মতো? কি হলো, এসো। আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি। আপনি ব্যথা পেয়েছেন? পেয়েছে। আনরোমান্টিক বউ পেলে সব বরে ব্যথা পায়। আমার মতো বুড়া হলে তো তুমি সংসারে আলাদা করে বলবে। আপনাকে দরকার নেই বাবুর আব্বু, আমি একা থাকতে পারি। আমাদের সংসার আজ থেকে ভিন্ন হলো। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। বাবুর আব্বুকে? আমি। কিন্তু আপনার তো কোনো বাবু নেই। আজ থেকে প্রতিদিন সকালে ভেজানো বাদাম খাবে, বুদ্ধির জন্য ভালো, বুঝছো? এবার এসে আমার পাশে চুপচাপ শুয়ে পড়ো। নামাজ 2 রাকাত বাকি আছে। যাও, পড়ে এসো। আচ্ছা। মধু চলে যেতেই মাহাতাব দীর্ঘশ্বাস ফেলে শুয়ে চোখ বন্ধ করলো। মধু আর মাহাতাবের সম্পর্ক একটা গণ্ডির মধ্যে আটকে গেছে। মাহাতাব এগিয়ে যেতে চাইলেও মধু অবুঝ ব্যবহার করে সে আবার পিছিয়ে যায়। বার কয়েক এও ভেবেছে যে মধুর জীবনে হয়তো অন্য কেউ ছিল, তাই তার থেকে সবসময় দূরে দূরে থাকে। জিজ্ঞেস করতে চেয়েও আর করা হয়ে ওঠেনি। তার নিজের কাছেই অস্বস্তি লাগবে। এমন নয় সে মধুকে জৈবিক চাহিদার জন্য কাছে চাইছে, সে মন থেকেই মধুকে নিজের করে চাইছে। তার চাওয়ার পরিধি বেশি নয়। ব্যাস মধু তার সাথে সহজ হয়ে কথা বলবে, তার কাঁধে মাথা রেখে কিছুটা সময় নিজেকে নিয়ে গল্প করবে। তার একান্ত ব্যক্তিগত গল্প, যা সে আজ পর্যন্ত কারোর সাথেই করেনি। তাকে ভরসা করতে শিখে যাবে। এর চেয়ে বেশি আর কিছু চাই না মাহাতাবের। শারীরিক চাহিদা ভালোবাসার একটা অংশ। ভালোবাসা একটি মানুষের আত্মার সাথে হয়। কেউ যদি একটা মানুষের শুধু একটি বিষয়বস্তুকে ভালোবাসে, তাহলে সেটা কখনো ভালোবাসা হতে পারে না। ভালোবাসলে ভালো খারাপ দুটো মিলিয়েই ভালোবাসতে হবে। তার সুস্থতাকে ভালোবাসতে হবে, তার অসুস্থতাকেও ভালোবাসতে হবে। তার হাসি ভালোবাসলে তার রাগ কান্নাকেও ভালোবাসতে শিখতে হবে। তার প্রতিটি সেকেন্ডকে ভালোবাসতে পারলেই তা হবে সত্যিকারের ভালোবাসা। তার চকচকে নিখুঁত সৌন্দর্য ভালোবাসলে তার মেদ জমা খসখসে চামড়ার শরীরকেও ভালোবাসতে হবে। শুধু শারীরিক চাহিদা ভালোবাসা নয়, শারীরিক চাহিদা ভালোবাসারই একটি অংশ। সারাদিন সূর্য তার অশেষ তেজে পৃথিবী ঝলসে দিলেও রাতের চন্দ্রিমা তার কোমল জ্যোৎস্নায় পৃথিবীর গায়ে স্নেহের পরশ বুলিয়ে যায়। সারাদিনের দৌড়ঝাঁপে আজ মাহাতাব অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। তার উপর আসার পর থেকে মধুর দর্শন পাওয়া যায়নি একবারের জন্যও। মাহাতাব নিজ থেকে ডাকেনি তাকে। দেখা যাক কতক্ষণ দূরে থাকতে পারে। পুরনো বন্ধুর সাথে মান অভিমান পালা মেটাতে অনেকদিন সময় পার হয়ে গিয়েছে। স্বামীর এত সহজে মানাতে পারেনি মধুকে। এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। মিনিট দুয়েক কান্নার অভিনয় করে কানে ধরে উদ্ভোস করে তবেই মানিয়েছে মধুকে। বোকা মধু আবেগে গাল ভিজিয়েছে অনেকক্ষণ। খুশিতে 2 বার কফি করেও খাইয়েছে। মামা এসেছে অনেকক্ষণ। হুম। যাচ্ছিস না কেন? আমি গিয়ে কি করব?
গলা ধরে বসে থাকবি গাধি? ছি, এগুলো কি ধরনের কথা? শোন মধুর চাক, মামা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ, তুই নিজেও কচি খুকি নস। স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে অবশ্যই ধারণা আছে তোর, তাহলে এমন করছিস কেন? মধু চুপ করে রইল। স্বামীর তীক্ষ্ণ চোখে মধুকে পরখ করে সন্দিহান গলায় বলল, আসল সমস্যাটা কোথায়? কি লুকাচ্ছিস? কিছু না, তুই থাক, আমি রুমে যাচ্ছি। স্বামীকে কিছু বলার সুযোগ না দিয়েই মধু দ্রুত পায়ে বেরিয়ে গেল। স্বামীর জহুরি চোখে পরখ করলো সবটা। এই মেয়েটার সাথে সে 8 বছর পড়াশোনা করেছে। ক্লাস 3 থেকে এসএসসি পর্যন্ত তারা একই স্কুলে ছিল। খুব চুপচাপ থাকা মেয়েটি হুট করেই কিভাবে যেন তার বন্ধু হয়ে গেল। মাঝে মাঝে হাতে মুখে মারের দাগ দেখে চোখ ভরে উঠত তার। এরকম কোমল একটি মেয়ের গায়ে কেউ কিভাবে হাত তুলতে পারে মাথায় আসতো না। স্বামীর অনেক চেষ্টা করেও মধুর মুখ থেকে কিছু বের করতে পারেনি। একসময় সে চেষ্টা করাই ছেড়ে দিয়েছে। বারবার একই প্রশ্ন করে কাউকে অস্বস্তিতে ফেলার কোনো মানে নেই। তবে আজকের ব্যাপারটা স্বামীর কাছে ভালো ঠেকল না। কিছু তো একটা ব্যাপার অবশ্যই আছে। দেশে আছে কিছুদিন, দেখা যাক কি হয়। মধু নিজের রুমে এসে হাফ ছেড়ে বাসলো। নাহলে স্বামীরের প্রশ্নের বান চলতেই থাকতো। স্বামীরের প্রশ্নের উত্তর তার কাছে থাকলেও সে বলতে পারবে না। সেই সব মনে করা মানে পুরনো ঘা ঘুচিয়ে তাজা করা। কপালে জমে থাকা ঘামটুকু মুছে মধু চারিদিকে চোখ বুলালো। শূন্য ঘর দেখে কপাল কুঁচকে গেল তার। ধীর পায়ে এগিয়ে গেল বারান্দার দিকে। মাহতাব বারান্দার রেলিংয়ে পিঠ ঠেকিয়ে তার দিকেই তাকিয়ে মধু হালকা হাসার চেষ্টা করলো। মাহতাব সেদিকে পাত্তা না দিয়ে একমনে মধুর দিকে তাকিয়ে। তার দু চোখ মধুতে বিচরণ করছে। মধুর জোরপূর্বক আনা হাসিটাও মিলিয়ে গেল। অস্বস্তিতে গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। মাহতাব মধুর অস্বস্তিকেও পাত্তা দিল না। সে চোখ বুলিয়ে মন্থর গলায় বলল, এদিকে এসো। মধু নড়ল না, এক কদমও এগিয়ে গেল না, উল্টো পিছিয়ে গেল 2 কদম। মাহতাব দেখল চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে এগিয়ে গেল মধুর দিকে। এই প্রথমবারের মতো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। এক হাতে কোমর চেপে নিজেদের দূরত্ব কমিয়ে নিজের সাথে চেপে ধরল। ঠক ঠক করে কাঁপতে থাকা মধুর সম্পূর্ণ শরীর নিজের বাহুতে মিশিয়ে নিল। তার শক্ত বুকে মধুর মাথাটা আঁকড়ে ধরে শান্ত গলায় বলল, এদিকে এসে মনে হচ্ছে আমার কাছে এসো, ঠিক এতটা কাছে, বুঝেছ? মধুর শরীরের কাঁপন থেমে গিয়েছে। সমস্ত ভর মাহতাবের উপর ছেড়ে দিতেই মাহতাবের কপালে ভাঁজ পড়ল। মুখ থেকে আলগা করে সামনে আনতেই মধুর নিস্তেজ মুখটা দেখে বুক কেঁপে উঠল তার। অস্থির হয়ে মধুকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। চুল টানতে টানতে পায়চারি করতে করতে ভাবলো সবাইকে ডাকবে কিনা। কি ভাববে কে জানে। গ্লাস থেকে পানি নিয়ে কয়েকবার চোখে মুখে ছিটিয়ে দিয়েও কাজ হলো না। দ্রুত ফোন দিয়ে মেহেরাবকে কল করলো সে। মেহেরাব তখন মাত্র হসপিটাল থেকে ফিরেছে। ভাইয়ের কল পেয়ে দ্রুত পায়ে তার রুমে গেল। ভাবির কি হয়েছে ভাই? জানি না, হুট করে জ্ঞান হারিয়ে ফেলেছে। মাহতাবের চিন্তিত মুখের দিকে তাকিয়ে মেহেরাব আর কোনো প্রশ্ন করলো না। মনুর পাস রেট চেক করে আবার নিজের রুমে গেল। প্রয়োজনীয় জিনিস এনে নিজের কাজে লেগে গেল। কি এমন হয়েছিল ভাইয়া? ভাবি শকড হয়ে অজ্ঞান হয়ে গেছে, এখন ঘুমোচ্ছে, ঘুমোক, ডেকো না, সকাল পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। মাহতাব ভাইয়ের প্রশ্নের কোনো উত্তর দিল না। সে কিভাবে বলবে? তার বুকে একটু জড়িয়ে ধরেছে বলে তার বুক জ্ঞান হারিয়েছে। মেহেরাব নিজেও আর কোনো প্রশ্ন করলো না, চুপচাপ নিজের রুমে চলে গেল। মাহতাব এসে মধুর পাশে বসলো। কপালে ভাঁজ ফেলে কোমরের শাড়ি সরিয়ে দিতেই তার চোখ মুখ শক্ত হয়ে গেল। মধুর ক্লান্ত বিধ্বস্ত মুখের দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। দরজা বন্ধ করে এসে নিজের কাজ শেষ করে গাড়ির চাবি নিতেই তৎক্ষণাৎ বাসা থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে নিজের রুম লক করতে ভুলল না সে। রাতে খাবার টেবিলে মাহতাবকে না দেখে ময়না বেগমের চোখ কপালে উঠে গেল। স্বামী নিজে গেল মাহতাবকে ডাকতে। দরজা লক দেখে ময়না বেগমকে এসে বলতেই ময়না বেগম হা হুতাশ করে বলল, দেখেছ মা, এসেই বউকে নিয়ে দরজা খিল দিয়েছে। ছি 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 ছি, বুঝো বয়সে ফিমরতে, লজ্জা শরমের মাথা খেয়েছে বেয়াদবটা। কুলসুম বেগম বিরক্ত হয়ে মাহতাবের রুমের দরজার দিকে তাকালো। ছেলে তার কোনোদিনও এমন করেনি, আজ কি এমন হলো? লামিয়া স্বামীর সাথে কথা বলছিল। ময়না বেগমের কথাই হেসে উড়িয়ে দিলেও কুলসুম বেগমের দৃষ্টি তার কাছে ভালো লাগলো না। আগের দিনের মানুষ সে, চিন্তা ভাবনা অনেকটা সেকেলে রয়ে গেছে। মেহেরাব এসে বসতে বসতে সবার দিকে চোখ বুলালো। কি হয়েছে? সবাই এইভাবে বসে আছো কেন? তোর বড় ভাই বাড়ি ভর্তি মানুষের সামনে বউ নিয়ে দরজা খিল দিয়েছে। লজ্জায় আমার গলা দিয়ে খাবারই নামছে না। তুমি লজ্জা পাচ্ছ কেন? তো লজ্জা পাবো না? সবাই ভাববে আমার ভাইয়ের মতো আমিও বোধহয় নির্লজ্জ ছিলাম।
তোদের দোষ এসেই আমার ঘাড়ে পড়বে কেন? আর আমি বা মানবো কেন? মেহেরাব বুঝলো তার আবার ঝগড়া করার মুড হয়েছে, তাই যুক্তিহীন যুক্তি দাঁড় করাচ্ছে। সে আর তর্কে গেল না। কুলসুম বেগমের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কিছুক্ষণ আগে ভাবি অসুস্থ হয়ে পড়েছিল, আমি নিজে চেক করে ইঞ্জেকশন দিয়ে এসেছি। আজ রাতে আর ঘুম ভাঙবে না। ভাইয়া হয়তো তার পাশেই আছে, তাই এত আকাশ কুসুম না ভাবলেও চলবে। কি হয়েছে? সারাদিন তো ভালোই দেখলাম, হঠাৎ করে কি এমন হলো? প্রেশার লো হয়েছে আম্মা, চিন্তা করবেন না। মেহেরাব কৌশলে কথা ঘুরিয়ে দিল। স্বামীর ভ্রুকুচকে তাকিয়ে রইল মেহেরাবের মুখের দিকে। কিছু একটা হয়েছে সে নিশ্চিত। মধুর আচরণও স্বাভাবিক ছিল না। তার উপর রুমে গিয়ে অসুস্থ হয়ে যাওয়া ময়না বেগম মলিন গলায় বলল, মেয়েটা অসুস্থ, আর তোর ভাই আমাদের একটাবারও বলার প্রয়োজনও মনে করলো না। দেখেছো আমা, কি ব্যাতক ছেলে তোমার। রহিমা টেবিলে মাছের বাটি রাখতে রাখতে বলল, ভাইজান তো বাসায় নাই আফা, হে তো হে কখন বাইর হইয়া গেছে। সবাই অবাক চোখে তাকালো রহিমার দিকে। সবার এমন দৃষ্টি দেখে রহিমা থতমত খেয়ে গেল। ময়না বেগম আহাজারি করে বলল, অসুস্থ মেয়েটাকে এই রুমে তালা মেরে রেখে গেছে তোমার ছেলে। দেখেছো আম্মা, এই ছেলের সাথে বিয়ে দিয়ে মেয়েটার জীবনটা নষ্ট করে দিলাম। তোমার ছেলে এতি মেয়েটার উপর অত্যাচার করছে। ওর নামে আমি নারী নির্যাতন মামলা দিব। মেয়েরা গাড়ি বের কর, আমি এক্ষুনি থানায় যাব। ময়না বেগম দুলাফে উঠে হাত ধুতে চলে গেছে। স্বামীর অসহায় চোখে মেহেরাবের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল, আমি বিয়ে করব না মামা, খবরদার আমাকে কোনোদিন বিয়ের কথা বলবে না। আচ্ছা। কাল মাকে নিয়ে হসপিটালে যাব, তোমার ফ্রেন্ডকে বলে রেখো। হুম। আমাকে রুমে দিয়ে এসো মেহেরাব। রহিমাকে বলো আমার খাবার রুমে দিয়ে আসতে। আসুন আম্মা। মেহেরাব কুলসুম বেগমকে তার রুমে নিয়ে গেল। লামিয়া গালে হাত দিয়ে হতাশ গলায় বলল, আপা কখনকার দলে যায় কিছুই বুঝি না। সবার দলে গেলেও আম্মু কখনো মামাদের দলে যায় না মামি। লামিয়া হেসে ফেলল। আজ মেহেরাবের খবর করে ছাড়বে ময়না বেগম। থানায় না নিয়ে গেলে কয়েক ঘা লাগিয়েও দিতে পারে। মাহাতাব জয়নাল ব্যাপারীর সামনে সোজা হয়ে বসে আছে। শান্ত চোখে তার হাজার ক্রোধ। জয়নাল ব্যাপারী পাশেই তার দুই ছেলে দাঁড়িয়ে। তারা কপাল কুঁচকে মাহাতাবের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এত রাতে মাহাতাবের আগমন আর এমন শান্ত ভয়ঙ্কর দৃষ্টির মানে কিছুই তাদের মাথায় ঢুকছে না। জয়নাল ব্যাপারীর বড় ছেলে জাবির আজ বাড়িতেই আছে। তারা তিন ভাই। জয়নাল ব্যাপারীর প্রথম স্ত্রী মরিয়মের সন্তান। মরিয়ম বেবি বেঁচে থাকতেই জয়নাল ব্যাপারী আলেয়া বেগমকে বিয়ে করেন। স্বামীর এই বেইমানি মেনে নিতে পারেননি তিনি, তাই এক কাপড়ে সংসার ছেড়েছেন। জাবির বেশিরভাগ সময়ই তার সাথেই থাকে। বাবার প্রতি তেমন একটা টান নেই তার, কিন্তু ছোট দুই ভাই একেবারে তার বাবার মতো হয়েছে। দয়া মায়াহীন নিষ্ঠুর প্রকৃতির। মধুরিমাকে সে ছোট বোনের মতো স্নেহ করে। যতদিন জাবির এই বাড়ি থাকতো মধু অনেকটা স্বস্তিতে থাকতো। জয় আর সামির তার ওপর হাত উঠাতে পারতো না। অন্তত প্রতিদিন মারধর থেকে বেঁচে যেত সে। জাবির চেয়েছিল মধুকে তার সাথে নিয়ে যেতে, কিন্তু তার মায়ের ঘরে সতীনের মেয়ের জায়গা হবে না। তাছাড়া মধুকে দেখলেই তার মায়ের পুরনো ঘা তাজা হয়ে উঠবে, তাই সেও নিয়ে যায়নি। মাহাতাব জয়নাল ব্যাপারী আর বাকি সবাইকে জেলে ঢুকালেও জাবির চুপ ছিল। মধু এ বাড়িতে বড় হয়েছে, আপনারা আগে ছোট থেকে নিজেদের সাথে রেখেছেন, তাই প্রশ্নটা আপনাদের কাছেই করছে, মধুর সাথে কি অসভ্যতা করেছে? এক কথা উত্তর চাই, বেশি কথা শোনার ধৈর্য আমার মধ্যে অবশিষ্ট নেই, তাই তাদের উত্তর দিন। জয়নাল ব্যাপারী কুলকুল করে ঘেমে যাচ্ছেন। আলেয়া বেগম অবাক চোখে তাকিয়ে আছে। মাহাতাবের কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না সে। মাহাতাবের শান্ত চোখে ক্রোধের মাত্রা স্পষ্ট বুঝতে যাচ্ছে। আলেয়া বেগম জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে সন্দিহান গলায় বলল, জামাই এসব কি বলছে জয়নাল? আর তুমি কেন চুপ করে আছো? মধুর সাথে এই বাড়িতে কেউ অসভ্যতা করেনি বলছো না কেন? ওই মুখপুরি এখানে থাকতেও শান্তি দেয়নি। শেষের কথাগুলো বলে আলেয়া বেগম রাগে গজগজ করছে। জাবের এক দৃষ্টিতে তার বাবা ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মাহাতাব হাত মুষ্টিবদ্ধ করে নিচের দিকে তাকিয়ে। তার ইচ্ছে করছে এখনই এসব কটাকে মাটিতে পুঁতে দিতে। আর আলেয়া বেগমের দিকে তাকাতে গা গোলাচ্ছে। এই কেমন মা? মারা কি এরকম হয়? মা কখনো এমন হতে পারে না। মায়েরা হয় মমতাময়ী, তারা শুধু হৃদয় উজাড় করে ভালোবাসতে জানে।
এই মহিলা কারো মা হওয়ার যোগ্য না। মাহাতাব নিজের ফোন থেকে মেহেরাবকে SMS করে এখানে আসতে বলল। তার আবার একটাই সমস্যা, অতিরিক্ত রাগ উঠলে মুখ থেকে কথা বের হতে চায় না, যেমন এখন সে মূর্তিমান মানবের মতো জমে বসে আছে। সবার স্তব্ধতায় দেখে মুখ খুলল জাবির। জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, ভাইয়ার প্রশ্নের জবাব দাও বাবা। সে এত রাতে এখানে নিশ্চয়ই আমাদের সাথে মজা করতে আসেনি। নিশ্চয়ই এমন কিছু হয়েছে যে কারণে তার এত রাতে এখানে আসা হয়েছে। তাই সময় নষ্ট না করে জবাব দাও। আমাদের সকালে অফিস আছে, তুমি আর তোমার ছেলেদের মতো বসে বসে খাই না। ছেলের কর্কশ গলায় দমে গেল জয়নাল ব্যাপারী। মৃদু চোখে তাকালো ছোট দুই ছেলের দিকে। জয় আর স্বামীর ভয়ে কাঁপছে। জাবিরকে তারা ভালো করেই চেনে। সত্যিটা জানতে পারলে মেরে হাত পা ভেঙে দিতে দুবার ভাববে না। আলেয়া বেগম বুঝলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আগের বার জেল থেকে আসার পর পাড়া প্রতিবেশী তাদের উপর ছিচি করেছে। এখানে কেউ খুব একটা মিশতে চায় না, এখনো কেউ খুব একটা মিশতে চায় না। গুলির চায়ের দোকানে তাদের নিয়ে নিত্যদিনের বৈঠক বসে। এর মধ্যে আবার কিছু হলে এই পাড়ায় আর থাকা হবে না, সবাই এক ঘরে করে দিবে তাদের। জয়নাল ব্যাপারী এবার গলা পরিষ্কার করে একটু গম্ভীর হওয়ার চেষ্টা করলেন। মাহাতাবের দিকে তাকিয়ে না জানার ভান করে বললেন, আপনি কি বলছেন বুঝতে পারছি না। এখানে আমার মধুর সাথে খারাপ ব্যবহার করেছি ঠিক, তবে তার সাথে অসভ্যত করার কেউ নেই এই বাড়িতে। আমরা সবাই তার আপনজন, বাবা ভাই হব। এসব মুখে আনাও পাপ জামাই। জয়নাল ব্যাপারীর ভোলা ভালা চেহারা দেখে মাহাতাবের মেজাজ খারাপ হলো। চোয়াল শক্ত করে তাকিয়ে রইল জয়নাল ব্যাপারীর মুখের দিকে। কয়েকটা শক্ত ঘুষি বসিয়ে চোয়াল ভেঙে দিতে পারলে মনটা একটু শান্ত হতো। জয়নাল ব্যাপারী থেকে চোখ সরিয়ে মাহাতাব ঘড়ির দিকে তাকালো। এতক্ষণে মেহেরাবের চলে আসার কথা। ছোট ভাই ডাক্তার হলেও হাড় ভাঙার অভিজ্ঞতা তার কম নেই। স্কুল কলেজের জন্য অনেকবারই মাহাতাবকে জরিমানা গুনতে হয়েছে। আজ ভাইয়ের এই গুপ্ত প্রতিভা কাজে লাগানোর সুযোগ হাতছাড়া করবে না মাহাতাব। মাহাতাবকে দিয়ে ভাঙবে, আবার তাকে দিয়ে, মেহেরাবকে দিয়ে ভাঙবে, আবার তাকে দিয়েই পট্টি করাবে। সে নিজে কিছু করবে না। শ্বশুরের গায়ে হাত তোলাটা ভালো দেখায় না। জাবের হতভম্ব চোখে বাপ ভাইদের দিকে তাকিয়ে। এই ছোট ভাই দুটো কিছুদিন আগেও তার কাছে চকলেটের বায়না ধরেছে। মনে হচ্ছে এই তো সেই দিন। সে তার বাবার কাঁধে চড়ে বাজারে গিয়েছে। তার চেনা জানা মানুষগুলো কিভাবে এত বদলে গেল? এটা কি তার নিজের পরিবার? জাবের আলেয়া বেগমের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। এই মহিলা তাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। জাবিরের মন চাইল নিজেই নিজের গলা চেপে মরে যেতে। লজ্জায় চোখ তুলে মাহাতাবের দিকে তাকাতে পারছে না। কে এমন নিকৃষ্ট কাজ করেছে তা শোনার সাহস হচ্ছে না তার। ঘৃণায় পেট মুচড়ে উঠছে। বাইরে গাড়ির শব্দ পেতেই মাহাতাব নড়ে চড়ে বসলো। ছোট ভাইয়ের কাছে এসব এক্সপ্লেন করাও অস্বস্তিকর। তবে তার ভাই যথেষ্ট বুদ্ধিমান, কিছু খুলে বলতে হবে না নিশ্চিত। মেহেরাব শার্টের হাতা গোটাতে গোটাতে ঢুকলো। তার পিছনে স্বামীর মামার সাথে এক প্রকার জোর করে এসেছে সে। ভিতরে ঢুকেই জয়কে দেখে মুখে হাসি ফুটে উঠল, যেন বহুদিনের পুরনো বন্ধুকে খুঁজে পেয়েছে সে। কেউ কিছু বোঝার আগেই দৌড়ে গিয়ে ঠিক নাক বরাবর কয়েক ঘা বসিয়ে দিল। মাহাতাব সহ সবাই দাঁড়িয়ে গেছে। মেহেরাব হাতা গোটাতে ভুলে ভাগিনার দিকে তাকিয়ে আছে। কি থেকে কি হলো কারোর মাথায় ঢুকছে না। জয়ের নাক ফেটে ফোয়ারার মতো রক্ত বেরোচ্ছে। জয়নাল ব্যাপারী আত্মনাদ করে ছেলেকে আগলে নিয়েছে। স্বামীর বিজয়ী হাসি হাসতে হাসতে বলল, কলেজে থাকতে এই ছেলেই আমার নাক ফাটিয়ে দিয়েছিল মামা। মায়ের খেয়ে বাসায় যাওয়ার অপরাধে মাও আমাকে জুতো দিয়ে মেরেছে। আর শোধবোধ করে দিলাম, ডোন্ট মাইন্ড প্লিজ। মাহাতাব আবার চুপচাপ নিচে জায়গায় বসে পড়ল। মেহেরাব স্বামীর পিঠ চাপড়ে বলল, আমরা মোটেও কিছু মনে করিনি, এরাও করেনি, তাই না? জাবির বিষাদ মুখ নিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। নিজের পরিবারের সাথে এখন যা হবে তা সে সামনে বসে সহ্য করতে পারবে না। কাল সকালেই সে এ বাসা থেকে চলে যাবে, আর কখনো এখানে আসবে না। ছেলে হিসেবে যতটুকু দায়িত্ব তা দূর থেকেই পালন করবে। মাহাতাব মেহেরাবকে উদ্দেশ্য করে বলল, এই তিনজনকে ততক্ষণ মারবে যতক্ষণ এরা সত্যি বলছে। সামান্য পরিমাণ দয়া দেখাবে না। সবগুলো মুখ বেঁধে নাও, আশেপাশে মানুষের যাতে অসুবিধা না হয়। যাও, শুরু করো। মেহেরাব আর উল্টো জিজ্ঞেস করলো না কোন সত্যির কথা জানতে চাইছে মাহাতাব। সে নিজের কাজে লেগে গেল। স্বামীর কিছুটা বুঝতে পারলো ঘটনা, তাই সে চুপ করে মাহাতাবের পাশে দাঁড়িয়ে রইল। মনে মনে মধুকে নিয়ে শঙ্কিত হলো কিছুটা। অমানুষগুলো আবার কিছু করেনি তো?
পেশায় ডাক্তার হলেও হাড্ডি ভাঙায় মেহেরাবের জুড়ি মেলা ভার। জয়নাল ব্যাপারে কিছু করতে না পারলেও তার দুই ছেলে হাত পা চালাতে পিছুপা হয়নি। মেহেরাবেরও কিছুটা লেগেছে, তবে তিনজনকে তুলোধুনা করে ছেড়েছে সে। মাহাতাব শান্ত চোখে তাকিয়ে, ভাই আমরা বাইরে যাচ্ছে, তোমার যা জানার জেনে নাও। এবার মুখ না খুললে হালকা আওয়াজ দিবে। গাড়িতে অনেক খেলনা আছে, সবগুলো দিয়ে ওদের সাথে খেলবো। আয় সামির। স্বামীর মাথা নাড়িয়ে মেহেরাবের পিছু নিল। মাহাতাব এখনো ঠাই গায়ে নিয়ে বসে আছে। মেহেরাব যেতেই সোজা হয়ে বসলো। জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত গলায় বলল, বলুন, মধুর সাথে কি নিকৃষ্ট কাজ করেছে? জয়নাল ব্যাপারী মাথা নিচু করে চুপ করে আছে। জয় আর সামিরের নাক মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। দুজনের অবস্থাই শোচনীয়। সামির কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট স্বরে বলল, ভুল হয়ে গেছে ভাইয়া, এবারের মতো মাফ করে দিন। ক্ষোভ ছিল ওর প্রতি, রাগ হতো দেখলে। ওর মায়ের জন্য আমাদের মা চলে গেছে। বাবাকে খুব ভালোবাসতাম, তাই মায়ের সাথে যেতে পারিনি, কিন্তু মাকে ছাড়া থাকতে কষ্ট হতো খুব। কত রাত দুই ভাই কান্না করে কাটিয়েছি তা শুধু আমরাই জানি। বাবার জন্য ওনাকে কিছু বলতেও পারতাম না, তাই সব রাত মধুর উপর দিয়েই যেত। আমরা ওকে মারধর করতাম ঠিকই, কিন্তু কখনো খারাপ নজরে তাকাইনি। তাহলে মধুর শরীরে কামড়ের চিহ্নগুলো কোত্থেকে এলো? জয় ভীত চোখে সামিরের দিকে তাকালো। সামির মাথা নিচু করে বসে আছে। জয় কাঁপা কাঁপা গলায় বলল, ওইদিকে স্বামী নেশা করছিল, ইচ্ছে করে করেনি, বড় কিছু হয়ে যাওয়ার আগেই আমি আটকে ফেলেছিলাম। আলেয়া বেগম মূর্তির মতো এক কোণে দাঁড়িয়ে আছে। এদেরকে সে নিজের ছেলের মতো আদর করেছে। তাদের মনে তার জন্য এতটা ঘৃণা সে কল্পনাও করতে পারেনি। জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে বুঝতে পারল সে আগে থেকেই সবটা জানতো। এই জন্যই বুঝি মধুকে বিয়ে দেওয়ার এতটা তাড়া। মাহাতাব জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, যত দ্রুত সম্ভব আপনার শহর ছেড়ে চলে যাবেন। আমি চাই না আমার জন্য কোনো মা সন্তান হারা হোক। মাহাতাব যত দ্রুত এসেছিল তার চেয়ে বেশি দ্রুত পায়ে ব্যাপারী বাড়ি থেকে বেরিয়ে গেল। মেহেরাব আর স্বামীর গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি, তোরা চলে আয়। মেহেরাব কিছুটা আমতামতা করে বলল, সিরিয়াস কিছু ভাই? না। মেহেরাব আর কিছু জিজ্ঞেস করলো না। মাহাতাব ওদের তাড়াতাড়ি আসতে বলে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেল। স্বামীর বুঝতে পেরেও কিছু বলল না, শুধু মনে মনে মধুর ঠিক থাকার দোয়া করলো। মাহাতাব বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে গেল। মধু এখনো ঘুমিয়ে আছে। গাড়ির চাবিটা রেখে মধুর মাথায় হাত বুলিয়ে দিল সে। কপালে দীর্ঘ চুমু খেয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মেয়েটা কি এই জন্যই নিজেকে গুটিয়ে রাখছে? একবার কি বিশ্বাস করে বলা যেত না? ওয়াশরুম থেকে বেরিয়ে মেহেরাবকে কল করলো। বাসা পৌঁছেছিস? এই তো কাছাকাছি চলে এসেছে, গলির মোড়ে আছি। তুমি ঘুমিয়ে যাও, আমরা 2 মিনিটে বাসায় ঢুকবো। ঠিক আছে, আয়, আমি জেগে আছি। মাহাতাব চুপচাপ মধুর পাশে শুয়ে পড়ল। কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হুট করেই মধুকে নিজের বুকে জড়িয়ে ধরলো। এবার কিছুটা ভালো লাগছে। বুকের ভিতর বয়ে চলা ঝড়টা যেন এক নিমিষেই থেমে গেছে। কয়েক মিনিট পরেই মেহেরাবের গাড়ির আওয়াজ পাওয়া গেল। মাহাতাব নিজেও চোখ বুঝল, শরীর খুব ক্লান্ত লাগছে। মাহাতাব সিদ্ধান্ত নিয়েছে মধুকে এ বিষয়ে কিছুই বলবে না, কখনো জানতেও দিবে না। সেসব জানে, ভালোবেসে সে তার বউকে বোঝাবে সব পুরুষ এক নয়। সেই তার জীবনের একমাত্র পুরুষ যে তাকে বুকের খাঁচায় আগলে রাখবে, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবে। সময় লাগবে, কিন্তু একসময় সে সফল হবে নিশ্চিত। মধুর ঘুম ভাঙল খুব ভোরে। মাহাতাব তখনও গভীর ঘুমে বিভোর। নিজেকে মাহাতাবের বাহুবন্ধনে দেখে হকচকিয়ে গেল মধু। কাল রাতের কথা মনে পড়তেই ভালো করে নিজের দিকে তাকালো। সবকিছু ঠিক দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিজেকে মাহাতাবের থেকে ছাড়িয়ে নিল। ওজু করে এসে ধীর গলায় মাহাতাবকে ডেকে তুলে নামাজের রুমে চলে গেল। মাহাতাব নিজেকে সামলে নিজেও ফ্রেশ হয়ে মসজিদে চলে গেল। মাত্র 2 ঘন্টা ঘুমাতে পেরেছে সে, মাথা ঝিমঝিম করছে। মেহেরাব আর স্বামীরও ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে মসজিদে গেল। মেহেরাবের আজ একটা ওটি আছে দুপুরের পরে। আজ আর সকাল সকাল হসপিটালে যাবে না সে, কল করে হাফ ডে ছুটি নিয়ে নিবে। নামাজ শেষে ছেলেরা সবাই আবার ঘুমিয়েছে। লামিয়া সকাল থেকেই মুখ ভার করে বসে আছে। ময়না বেগম অনেক খুঁচিয়েও পেট থেকে কিছু বের করতে পারেনি। সে নিশ্চিত তার বেয়াদব ভাই লামিয়ার সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করেছে। এত ভালো মেয়েগুলোকেই কেন এই বেয়াদবদের কপালে পড়তে হলো?
মনে মনে আফসোসের শেষ নেই তার। মধু সকাল থেকেই সবার সাথে স্বাভাবিক ব্যবহার করছে, কাল রাতের বিষয় নিয়ে মনের মধ্যে খচখচ করছে। মাহাতাব রেগে আছে কিনা তা নিয়েও মনের মধ্যে আনচান করছে। ব্রেকফাস্ট টেবিলে থমথমে মুখে সবাই ব্রেকফাস্ট করছে। ময়না বেগম ধারালো দৃষ্টিতে দুই ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মেহেরাব চোরের মতো আর চোখে কয়েকবার তাকালেও এখন আর তাকাচ্ছে না। কাল রাতে কখন ফিরেছো? কুলসুম বেগমের প্রশ্নে একবার চোখ তুলে তাকালো মাহাতাব। পুনরায় খাওয়ায় মনোযোগ দিয়ে ধীর গলায় বলল, অফিস থেকে জরুরি কল এসেছিল আম্মা, সেখানে গিয়েছিলাম, 1:30টার দিকে ফিরেছে। কুলসুম বেগম আর কিছু বললেন না, কিন্তু ময়না বেগম ফোঁস করে উঠল, অফিস সামনে আর কি হবে? তোর ভাই কাল রাতে আবার মারামারি করে এসেছে। দেখ, হাত আর কপাল কালো হয়ে আছে, গুন্ডা হয়েছে একটা। মধু অবাক চোখে তাকিয়ে আছে মাহাতাবের দিকে। মাহাতাব কাল রাতে বেরিয়েছিল, কই তার তো মনে পড়ছে না। মাহাতাব মেহেরাবের দিকে একবার তাকিয়ে আবার খাওয়ায় মন দিল। দেখলে তোমার ছেলেরা আমাকে পাতাই দিচ্ছে না। বিয়ে করেছে শুকুর শুকুর স্বাধীন হয়েছে, এখন এই অবস্থা। কয়দিন পর তো আমাকে বাড়ি থেকে বেরি করে দিবে। ময়না বেগম আঁচলে মুখ গুজে গুনগুন করে কাঁদতে লাগলো। লামিয়া মেহেরাবের দিকে রাগি চোখে তাকিয়ে ময়না বেগমকে সান্ত্বনা দিতে লেগে পড়েছে। মেহেরাব অসহায় চোখে তাকিয়ে বলল, তোমার চোখে পানি আসেনি আপা? স্বামীর ফিক করে হেসে ফেলল। ময়না বেগম গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। মাহাতাব নিজের খাওয়া শেষ করে প্লেটে খাবার বেড়ে ময়না বেগমের রুমে চলে গেল। কি দরকার ছিল এসব বলার? আরে আমি তো সত্যিটাই বললাম, সত্যিই আপার চোখে পানি ছিল না। কুলসুম বেগম দীর্ঘশ্বাস ছাড়ল। এটা রোজকার কাহিনী, ছেলে আছে বিধায় সে নিশ্চিন্ত। মধু কৌতূহলী গলায় বলল, আপনি কিভাবে ব্যথা পেয়েছেন ভাইয়া? ইস, কতখানি দাগ পড়ে গেছে। বাদ দিন ভাবি, এই লোক কোনো দিনও ঠিক হবে না। আমি আজই আমার ফ্ল্যাটে চলে যাব। খবরদার আমার পিছু এসেছেন তো। লামিয়াও রাগে গড়গড় করতে করতে চলে গেল। মেহেরাব অসহায় ছাগল ছানার মতো মুখ করে বসে রইল। কিছুদিন বউ ছাড়া কাটাতে হবে নিশ্চিত। ময়না বেগমকে অনেক বুঝিয়ে সুজিয়ে খাইয়েছে মাহাতাব। ময়না বেগম সারাদিন তাদের পিছনে লাগলেও ভাইদের সে অসম্ভব ভালোবাসেন। মাহাতাব আর মেহেরাব তা খুব ভালো করেই জানে, তাই খুব ধৈর্য নিয়েই তারা বোনকে সামলায়। ময়না বেগমকে খাইয়ে মাহাতাব রুমে এসে দেখে মধু মুখ ভার করে বসে আছে। মাহাতাব একবার আর চোখে তাকিয়ে নিজের ল্যাপটপ নিয়ে সোফায় বসলো। মাহাতাবের গম্ভীর থমথমে মুখ দেখে মধু চোখ নামিয়ে ফেলল। মাহাতাব কিছু কি বুঝতে পেরেছে? কপালে শুকনো ঘামের রেখা দেখা দিল। পুরনো ঘা তাজা হয়ে বুকের ভিতর রক্তক্ষরণ শুরু হয়ে গেল। কাপা কাপা হাতে কপালের ঘাম মুছে বিষাদ চোখে মাহাতাবের দিকে তাকাতেই দেখল মাহাতাবও তার দিকেই তাকিয়ে। মাহাতাবের শান্ত আশ্বস্তপূর্ণ চাহনিতে মধুর অশান্ত মনটা হঠাৎ করেই শান্ত হয়ে গেল। মাহাতাবের বিশ্বস্ত চোখের দিকে তাকিয়ে চোখে জল নিয়েই মুচকি হাসল সে। কাছে এসো মধু। মধু দেরি করল না, বলার সাথে সাথেই মাহাতাবের সামনে গিয়ে দাঁড়ালো। উৎসুক দৃষ্টিতে মাহাতাবের পরবর্তী বাক্য শোনার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে রইল। আমার কাছে এসে বসো। যতটা কাছে বসলে তুমি আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি শুনতে পাও, ঠিক ততটা, নাহলে বুঝবে কি করে আমার মনে তোমার জন্য কতটা বিশ্বাস আর ভালোবাসা আছে। মধু বিমূর নয়নে তাকিয়ে রইল। নিষ্পলক দৃষ্টি মাহাতাবের চোখের পানি রেখে এগিয়ে গিয়ে মাহাতাবের বুকে মাথা রাখল। আমার বুকে আসার আগে আপনার চোখ সবকিছু বলে দেয় বড় সাহেব। আমি আপনাকে ভরসা করি, আমাকে কখনো ভুল বুঝবেন না প্লিজ। আমি খুব সাধারণ একটি মেয়ে, আপনার জানার থেকেও আমি অনেক বেশি সাধারণ। আমার জীবনে দুজন পুরুষের আগমন হয়েছে যাকে আমি অসম্ভব ভালোবাসার বিশ্বাস করি। একজন আমার বাবা, যে আমাকে জন্ম না দিয়েও নিজের মেয়ের মতো ভালোবেসেছে। সে যদি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আনতো তাহলে আজ আমার জায়গায় হয়তো কোথায় হতো তা বলার অপেক্ষা রাখে না। শুনছি বাবা মাকে ডাস্টবিনের পাশ থেকে তুলে এনেছেন, তখন আমার ছোট শরীরটা কিছু কুকুর টানাটানি করছিল। বাবা তখন আমাকে আগলে না নিলে আমি হয়তো সেদিন কুকুরের পেটে চলে যেতাম। কথাগুলো বলেই হালকা হাসল মধু। মাহাতাব এক দৃষ্টিতে মধুকে দেখছে। মাহাতাবের বুক থেকে নিজের মাথাটা তুলে সোজা হয়ে বসলো। মাহাতাব এখনো তাকে বাহুবন্ধনে আটকে রেখেছে। মধু ধীর গলায় আবার বলতে শুরু করলো, আমার জীবনের দ্বিতীয় আর শেষ পুরুষ হচ্ছেন আপনি। আমি আমার মনে সম্পূর্ণ অংশ আপনার নামে করে দিয়েছি। বিয়ের দিন আপনি হয়তো ভেবেছেন আমি বিয়ে করতে চাইনি বলে তারা আমাকে মারধর করেছে। আসলে কিছুদিন আগে করা তাদের কুকর্ম আমি যাতে কাউকে না বলি তাই তারা আমাকে মারধর করেছে।
আমি পালিয়ে যেতে চেয়েছিলাম, এই জীবন থেকে মুক্তি চেয়েছিলাম। বাবার মৃত্যুর পর থেকে বাবাকে সহ্য করতে পারতো না। মায়ের ধারণা আমার জন্য বাবার মৃত্যু হয়েছে। সে যদি আমি ঘুরতে যাওয়ার বায়না না করতাম তাহলে বাবার মৃত্যু হতো না। মায়ের জায়গা হয়তো মা ঠিক, যে সেসব কথায় আর যেতে চাইছি না। আমি আপনাকে আমার মন থেকে ভালোবেসেছি। আমার মনে আপনার জন্য অনেক বিশ্বাস আর ভরসা তৈরি হয়েছে, যেমনটা আমি আমার বাবাকে করতাম। আমার কোনো ব্যাপারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি খুবই দুঃখিত। আপনি যেমন, আমি আপনাকে ঠিক সেভাবে ভালোবাসি। আমাকে নিয়ে মনে কোনো সংশয় রাখবেন না। মাহাতাব মধুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে চুপ করে বসে রইল। মধুও তার স্বামীকে শক্ত করে আঁকড়ে ধরল। দরজায় নখ হতেই দুজন দুজনকে ছেড়ে বসলো। মাহাতাব মুচকি হেসে মধুর মাথায় হাত বুলিয়ে দিয়ে দরজা খুলে দিল। সামনেই মেহেরাব বোকা বোকা হেসে দাঁড়িয়ে। মেহেরাবের হাসি দেখে মাহাতাব কপাল কুঁচকে ফেলল। কি চাই? বউ চলে গেছে, টাকা দাও, বউর রাগ ভাঙাতে হবে। কত টাকা? 50,000। আমার কাছে এখন ক্যাশ নেই, কার্ড নিয়ে যা। আচ্ছা। মাহাতাব কার্ড এনে দিতেই মেহেরাব দ্রুত পায়ে বেরিয়ে গেল। মাহাতাব মুচকি হেসে দরজা আটকাতে নিতেই ময়না বেগম প্রকট হলো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে কটমট করে বলল, তুই ওকে টাকা দিলি কেন? ওর টাকার দরকার ছিল আপা। মাহাতাবের শান্ত গলা শুনে ময়না বেগমের মন শান্ত হলো না। কর্কশ গলায় বলল, ওর কাছে টাকা নেই। ডাক্তার হয়েছে কি জন্য? এত টাকা ইনকাম করে, সে টাকা কই যায়? আমি বলে দিচ্ছি মাহতাব, এই ছেলের ভাবগতি কিন্তু সুবিধার নয়। নিশ্চয় বিপদে টাকা উড়ায়। তুই আজই খবর নে, কোথায় কোন আকাম কুকাম করে বেড়াচ্ছে। তার একটা লিস্ট করে আমাকে দিবি। বেতবটার জন্য বউটা বাড়ি ছাড়া হলো। ওর এই বাসায় ভাত বন্ধ। তোর বউকে রাখ, ওকে বলতে হবে আজ থেকে মেহরাবকে বাসায় যেন খেতে না দেয়। খাবার মতো দাঁড়িয়ে রইলি কেন? যা ডেকে আন। আমি বলে দেবো আপা। আমি তোকে বিশ্বাস করি না। আজ থেকে করব। আমি সত্যি মেহেরাবের বাসায় খাওয়া বন্ধ করে দিব। সত্যি তো? হুম। ঠিক আছে, চা খাবি? আমি বানাবো। খাবো। আমি পাঠিয়ে দিচ্ছি। ময়না বেগম খুশি মনে কিচেনের দিকে চলে গেল। বদটাকে এবার একটা উচিত শিক্ষা দেয়া যাবে। তার পিছনে লাগতে আসা অসভ্য একটা। মাহাতাব দরজা লাগিয়ে মধুর পাশে গিয়ে বসলো। মধু কৌতূহলী চোখে তাকিয়ে, এসবের অভ্যাস করে নাও। এখন এটাই তোমার বাড়ি, আর এই মানুষগুলোই তোমার আপনজন। কারোর মনে কষ্ট না দিয়ে কিভাবে তাদের সামলাতে হয় তা বুঝতে চেষ্টা করো আস্তে আস্তে। আমি আছি তোমার পাশে। অফিসের কিছু কাজ করবো, তুমি অপর কাছে গিয়ে দেখো সে কি করে। মায়ের ওষুধ খাওয়া হয়েছে কিনা একটু দেখে এসো। মধু মুচকি হেসে আচ্ছা বলে চলে গেল। মাহাতাবও নিজের কাজে মন দিল। আজকে কিছু ইম্পর্ট্যান্ট মিটিং ছিল তার। অফিসে না যাওয়ায় বাসা থেকেই মিটিং সারতে হবে। মধু কিচেনে গিয়ে ময়না বেগমের পাশে দাঁড়াতেই ময়না বেগম গদগদ গলায় বলল, আজকে তোমার ছোট ভাইয়ের বাসা ভাত বন্ধ, জানো তো? জি আপা। কিছুতেই খেতে দিব না। আচ্ছা। আমি চা করেছি, খাবো তো? ঠিক আছে, আগে মাহতাবকে 1 কাপ দিয়ে এসো। না থাক, তুমি বরং তোমার চাটা নিয়ে খাও। দুজনে একসাথে খাবো বসে। সে তো অফিসের কাজে করছে আপা। তাহলে আমরা দুজনেই গল্প করতে করতে চা খাবো। লামিয়াটা থাকলে কত ভালো হতো। বজ্জাতটা মেয়েটাকে এক মুহূর্ত শান্তি দেয় না। তুমি মাহতাবকে চা দিয়ে আসো, আমি বরং লামিয়াকে একটা কল করে দেখি ও কোথায় আছে। মধু মুখ টিপে হেসে চা নিয়ে চলে গেল। ময়না বেগমকে তার কাছে একটা আদুরে টেডি বিয়ারের মতো লাগে, বড্ড আদুরে। মধু চা নিয়ে রুমে যেতেই দেখল মাহাতাব কনফারেন্স মিটিং করছে। মধু নিঃশব্দে চা রেখে রুম থেকে বেরিয়ে গেল। কুলসুম বেগমের রুমে গিয়ে তাকে একবার দেখে আসতে হবে। সময় তার নিজের গতিতে চলছে। মাহাতাব আর মধুর সম্পর্কের দৌড় কিছুটা এগুলেও নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আটকে আছে। মাহাতাব নিজের সবটা দিয়ে চেষ্টা করছে মধুকে ভালো রাখার। মধু নিজেও চায় মেহেরাবের কাছাকাছি যাওয়ার। মাহাতাবের কাছাকাছি যাওয়ার, কিন্তু লজ্জায় আড়ষ্টতায় আর পেরে ওঠে না। আজ লামিয়া সকাল থেকেই খুব ফুরফুরে মেজাজে আছে। অযথাই হাসছে আর লজ্জা পাচ্ছে। ময়না বেগম কয়েকবার ভুকুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করেছে ব্যাপারটা কি, কিন্তু তার মাথায় কিছুই ঢুকেনি। মধু কৌতূহল চেপে রাখতে না পেরে কয়েকবার জিজ্ঞেসও করে ফেলেছে। উত্তরে লামিয়া শুধু লাজুক হেসেছে। মাসখানেক আগে সে আর মেহেরাব বান্দরবান থেকে ঘুরে এসেছে। মূলত তার রাগ ভাঙানোর জন্যই মেহেরাব তাকে বান্দরবান নিয়ে গিয়েছিল।
সেই সময়টা তাদের জীবনের শ্রেষ্ঠ সময়ের মধ্যে একটি। ময়না বেগম পানের ডালা নিয়ে কুলসুম বেগমের পাশে চলে গেল। ইদানিং কুলসুম বেগমের শরীরটা ভালো যাচ্ছে না। মেহেরাব রেগুলার চেক আপ করছে, কিন্তু স্বাস্থ্যের তেমন উন্নতি দেখা যাচ্ছে না। খালা সারাক্ষণ কুলসুম বেগমের পিছনে পড়ে থাকে, তার সমস্ত দেখাশোনা সে নিজেই করে। রাতে তার খাটের পাশেই বিছানা পেতে ঘুমায়। মাহাতাপার মেহেরাব এসেও খালার বিছানায় মাঝে মাঝে ভাগ বসায়। অর্ধেক রাত তারা মায়ের রুমেই কাটিয়ে দেয়। ময়না বেগম ও কুলসুম বেগমের কাজ ছাড়া হয় না। রাতে সেও তার পাশেই ঘুমায়। রহিমা আর জরি খালার সাথেই শোয়। কিন্তু যেদিন মাহাতাপ আর মেহেরাব আসে, সেদিন তাদের ছাদের স্টাফ রুমেই থাকতে হয়। সেখানে অবশ্য শোয়েবের সাথে তাদের ভালোই সময় কাটে। রহিমা আর জড়িত শোয়েব মামা অন্ত প্রাণ। শোয়েব যদি বলে, জরি আজ আমাদের মুরগিটা ডিম পারবে, জরি তাহলে আগে ভাগেই পেঁয়াজ মরিচ কেটে বাটি নিয়ে রেডি থাকবে ডিম ভাজি করার জন্য। যদিও সে জানে এই বাসায় কোনো মুরগি নেই, তবুও শোয়েব মামা বলেছে তখন গায়েবী থেকে এসে হলেও মুরগি ডিম পেরে যাবে। ময়না বেগম দুজনের এই অবাস্তবিক ব্যবহার দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শোয়েবের বিয়ের সময় দেড়মেহর হিসেবে এই দুটোকে দিয়ে দিবে। একেবারে ঘাট থেকে বিদায়। আপদগুলোকে আহ্লাদ দিয়ে দিয়ে তার বাড়ির সবাই মাথায় তুলেছে। অবশ্য এতে তারও কম বেশি হাত আছে। তাই বলে এভাবে বিগড়ে যাবে ভালো ব্যবহারের এই প্রতিদান? আজ মাহাতাপ আর মেহেরাব একসাথে এই বাসে এসেছে। কুলসুম বেগম এখন খাওয়া দাওয়া নিজের রুমেই করে। বেশ কিছুদিন যাবৎ সে বিছানা নিয়েছে, তাই তাদের দুই বেলা খাওয়া কুলসুম বেগমের রুমেই হয়। সবাই যার যার প্লেট নিয়ে কুলসুম বেগমের রুমে হাজির হয়ে যায়। কুলসুম বেগমও খুশি হয় খুব। সবার সাথে গল্প করতে করতেই নিজের খাওয়া শেষ করে। ইদানিং 3 বেলা 3 ছেলে মেয়ের হাতে খাওয়া হয়। তার মনেই হয় না সে অসুস্থ। জীবনের এতগুলো বছর পার করে এসে মনে হচ্ছে তার জীবন যেন পুরোটাই সার্থক। স্বামীর সংসারে আসার পর থেকে এখন পর্যন্ত এক ফোঁটা দুঃখ তাকে গ্রাস করতে পারেনি। স্বামীর মৃত্যু তাকে বড় শোক দিয়ে গেলেও ছেলে মেয়েদের ভালোবাসায় সেই শোক কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে সে। প্রথমে স্বামী, তারপর সন্তানরা তাকে শিশুর মতো আগলে রেখেছে। চারিদিকে বাবা মায়ের প্রতি সন্তানের অবহেলা দেখে নিজেকে চরম সুখী মানুষ মনে হয় তার। চোখ ভরে উঠল কুলসুম বেগমের। তার সামনেই মাহাতাব মনোযোগ দিয়ে রুই মাছের কাঁটা বাঁধছে। পাশে মায়ের গলায় কাঁটা বিঁধবে সেই ভয়ে সন্তর্পণে নিজের চোখে জলটুকু লুকিয়ে মুচকি হাসল সে। ছেলেটাকে এখন কেমন বাচ্চা বাচ্চা লাগছে। মনে হচ্ছে এই তো 10-12 বছরের মাহাতাব মাছের কাঁটা বাঁচতে গিয়ে আনমনে মাথা চুলকে ফেলছে। বেঁচে রাখা মাছটুকু দিয়ে মায়ের মুখে ভাত তুলে দিল মাহাতাব। মেহেরাব কুলসুম বেগমের পায়ের কাছে বসে খাচ্ছে। ভাইকে শান্তিতে খেতে দেখে ময়না বেগমের মুখ কুঁচকে গেল। নিজের গাদা ছেলেটা আস্ত মির্জাফর। সে জন্মের কয়েক বছর পরেই টের পেয়েছে। দেখো কিভাবে তার দামড়া ভাইকে মাছ বেচে দিচ্ছে। এত কষ্ট করে জন্ম দিয়ে তার কি লাভ হলো? তাকে তো কোনোদিন চিংড়ি মাছেরও ছাল ছাড়িয়ে দেয়নি। এতদিনে মেয়েটার সুবুদ্ধি হয়েছে। কত করে বুঝিয়েছি এই ছেলে তোকে জ্বালিয়ে মারবে, নতুন দেখে একটা বিয়ে করে নিচতলায় সেটেল হয়ে যা। শোনেনি আমার কথা? শুনলে কি আর এতগুলো বছর নষ্ট হতো? সে তো প্রেমে পড়লো, অবশেষে সুবুদ্ধি হয়েছে। রুমের সবার নজর ময়না বেগমের দিকে। সে মুখ বাঁকিয়ে কথাগুলো বলে আপাতত খাওয়ায় মনোযোগ দিয়েছে। লামিয়া উৎসাহ চেপে রাখতে না পেরে বলেই ফেলল, কার কথা বলছেন আপা? কেন তোর কথা? সকাল থেকেই তো সদ্য প্রেমে পড়া প্রেমিকের মতন লজ্জায় গুলি গুলি পড়ছিলি। আমি বুঝি না ভেবেছিস? আমি সব বুঝি, চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। মেহেরাব আহাম্মক হয়ে তাকিয়ে রইল। লামিয়া ফ্যাল করে একবার মেহেরাবের দিকে আর একবার ময়না বেগমের দিকে তাকালো। মধু মুখে হাত দিয়ে দাঁড়িয়ে। সবাই হতভম্ব হলেও মাহাতাব চুপচাপ মাছ বাছায় ব্যস্ত। শোয়েব কাকে সান্ত্বনা দিবে তা নিয়ে দ্বিধায় আছে। মনে হচ্ছে এই মুহূর্তে তার ছোট মামির পাশে থাকা উচিত। বেচারি শখ সহ্য করতে পারলেই হলো। দেখলেন আম্মা, আপা কি বলছে? সত্যি করে বলেন আম্মা, আপনার বড় মেয়েকে কোন রাস্তা থেকে ঘুরিয়ে এনেছেন? আমি এখন নিজ দায়িত্বে গিয়ে কম্বল সহ রেখে আসব। বাইরে কিছুটা ঠান্ডা পড়েছে হয়তো। তুমি আমার সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছো কেন আপা? আমার আলাফলা বউকে এই কুবুদ্ধি দাও সারাদিন। আস্তাগফিরুল্লাহ। চুপ থাক। এই ময়না কখনো কাউকে কুবুদ্ধি দেয় না। তোর বউয়ের ভালোর জন্য আমি সব সময় তোকে সাপোর্ট করি। তোর উচিত তাকে কংগ্রেচুলেট করা।
তোমার ছেলে আজ তো বেয়াদব আম্মা, দেখছো তো? মাহাতাব হতাশ মুখে ভাই বোনের দিকে তাকালো। মেহেরাবের কাদো কাদো মুখ দেখে কিছুটা মায়া হলো তার। সব সময় ময়না বেগমের কাছে তর্কে হেরে বেচারার মুখটা চুপসে যায়। কুসুম বেগম বিরক্ত হয়ে ধমক দিলেন। এই বয়সে এসব বাচ্চাদের মতো আচরণ তোমাদের? আর ময়না, এসব কি ধরনের কথা? মুখে লাগাম টানো। এখানে তোমার ছোটরা আছে, কার সম্পর্কে কি বলছো বলার আগে একবার ভাববে না? দিন দিন ছোট হচ্ছ নাকি? আমাকেই থমকে রাখতে পারো আম্মা? ছেলেকে কিচ্ছু বলো না, তোমার আদরের ছেলেদের কোলে নিয়ে বসে থাকো। ময়না বেগম আঁচলে মুখ গুছলেন। লামিয়া এবার দিশেহারা বোধ করলো। ময়না বেগমের কাছে গিয়ে তাকে আশ্বস্ত গলায় বলল, আপনি ভুল বুঝেছেন আপা। সকাল থেকে আমার মনটা খুব ভালো ছিল। আপনি ফুপু হতে যাচ্ছেন। সকালে বাসায় টেস্ট করেছি। কথাটা আমি আপনার ভাইকে প্রথমে বলতে চেয়েছিলাম, তাই আপনাকে কিছু বলিনি। ভুল বুঝবেন না আপা। পুরো রুম আরেকবার স্তব্ধ হয়ে গেল। ময়না বেগম বাদে বাকি সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। মেহেরাব সোজা দাঁড়িয়ে গিয়েছে, তার হাত পায়ের কাঁপন চোখে পড়ার মতো। মাহতাব গিয়ে সাথে সাথে জড়িয়ে ধরল তাকে। লামিয়া চোখে জল আর মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে মেহেরাবের দিকে। এই খুশিটাই তো সে দেখতে চেয়েছিল। মধুও এসে লামিয়াকে জড়িয়ে ধরল। মাহতাবের এতটা আনন্দিত চেহারা সে এর আগে দেখেনি। আচ্ছা, লোকটা যেদিন নিজের বাবা হওয়ার খবর পাবে সেদিন কতটা খুশি হবে। তাকেও কি এভাবে শক্ত করে জড়িয়ে রাখবে? ভাবতেই লজ্জায় নুয়ে গেল সে। বউ প্রেগনেন্ট শুনে খুশিতে বড় বেহুশ, তাও আবার ডাক্তার বীর। লামিয়া সে কখন থেকে মেহেরাবের মাথার কাছে বসে কেঁদে যাচ্ছে। আগে জানলে সে এ খবর মুখেও আনতো না, পেটের খবর পেটেই চাপা দিয়ে রাখতো। এমন শক্ত সমর্থ মানুষটা কিভাবে ভিমড়ে খেয়ে পড়লো? হার্ট অ্যাটাক আবার করে ফেলেনি তো? ময়না বেগম কিছুক্ষণ পরপর তেতে উঠছে। তার ভাষ্য মতে কয়েক ঘা জুতোর বাড়ি পড়লেই এই দামড়া গরু লাফিয়ে উঠবে। বংশের নাক কেটে ফ্লোরে ফেলে দিয়েছে এই বেয়াদব। বাপ হওয়ার খবর শুনে কুসমিন কালেও কেউ জ্ঞান হারিয়েছে বলে তো তার মনে হচ্ছে না। এই ভাইকে রক্ত জল করা টাকায় ডাক্তারি পড়িয়েছে। জ্ঞান ফেরার সাথে সাথে সব টাকা কড়াই গন্ডে উসুল করবে সে। তার ভাইয়ের এত কষ্টের টাকা কিছুতেই সে নষ্ট হতে দিবে না। দেখো বউটাকে কিভাবে কাঁদাচ্ছে, বেয়াদব। মাহাতাব কিছুক্ষণ যাবৎ পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। ভাইয়া, ওনাকে হসপিটালে নিয়ে চলুন। এখনো জ্ঞান ফিরছে না কেন? কিছু হলো না তো আবার? শোয়েব লামিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আরে না মামি, মামার কিছু হয়নি, খুশিতে অজ্ঞান হয়ে গেছে। হয় হয় বেশি খুশি হলে মানুষ মাঝে মাঝে কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলে। মামা শুধু জ্ঞান হারিয়েছে, এখনো নানুর জ্ঞান হারানো বাকি। মধু ময়না বেগমকে ধরে বসেছিল। স্বামীর কথা শুনে হাহা করে হেসে ফেলল। তার অনেকক্ষণ ধরেই হাসি আসছিল। খুশিতে চিৎকার করতেও ইচ্ছে করছিল, এতক্ষণ হয়তো করেও ফেলতো, কিন্তু মেহেরাব সব ফেস্তে দিল। বয়সে ছোট হলে আজ সে 100 ভাগ মেহেরাবের কান মলে দিত। মধুর সাথে ময়না বেগমও হাসতে শুরু করলো। মাহাতাবও মুখ টিপে হাসছে। সবার হাসি দেখে লামিয়াও হেসে ফেলল। এতক্ষণ মেহেরাবের জন্য টেনশন করলেও এখন তার খুব লজ্জা লাগছে। তাদের হাসির মাঝেই মেহেরাব পিটপিট করে চোখ খুলল। সবাইকে হাসতে দেখে কিছুটা ভরকে গিয়েই জিজ্ঞেস করলো, কি হয়েছে? বাবা হবে শুনে তুমি এই জ্ঞান হারিয়েছো মামা, এর বেশি কিছুই হয়নি। শোয়েবের কথায় আবার হাসির রোল পড়ল। মাহাতাব লামিয়ার মাথায় হাত বুলিয়ে ধীর পায়ে বেরিয়ে গেল। কুলসুম বেগম সে কখন থেকে তাদের খানদানি হাড় খুঁজে চলেছে। খালা সহ রহিমা আর জরিকেও তার সাথে কাজে লাগিয়েছে। পুরো দুটো আলমারি তন্ন তন্ন করে খুঁজেও যখন হাড় খুঁজে পাওয়া গেল না, তখন সে বাড়ি মাথায় তুলল। এই প্রথম সে নাতি নাতনির মুখ দেখতে যাচ্ছে, অথচ দোয়া করার জন্য খানদানি হাড়টা খুঁজে পাচ্ছে না। কি অসম্ভব ব্যাপার। মাহাতাব দ্রুত পায়ে মায়ের রুমে এলো। পুরো রুম লন্ডভন্ড হয়ে আছে। কুলসুম বেগম বিছানার এক পাশে বসে হাঁপাচ্ছে। অসুস্থ শরীরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই সে ক্লান্ত হয়ে গেছে। মাহাতাব দ্রুত এসে তাকে আগলে ধরল। আমার জন্য পানি নেয় রহিমা? জি ভাইজান। রহিমা দৌড়ে চলে গেল পানি আনতে। এসব কি আম্মা? আপনি অসুস্থ? এখন তো হাইপার হলে তো আবার অসুস্থ হয়ে পড়বেন। তোমার দাদির দেয়া হাড়টা খুঁজে পাচ্ছি না আব্বা, কোথায় রাখলাম বলো তো? ভাইজান পানি আনছি। কুলসুম বেগমের উদ্বিগ্ন গলা শুনে মাহাতাব কিঞ্চিত হাসল। রহিমার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে মাকে পানি খাইয়ে দিতে দিতে শান্ত গলায় বলল, আপনার গয়না সব লকারে রাখা আম্মা, আপনি ভুলে গেছেন হয়তো। আমি আনিয়ে দিব, এখন চুপচাপ বিশ্রাম করুন। কুলসুম বেগম হাফ ছেড়ে বাঁচলেন। টেনশনে তার ঘাম ছুটে যাচ্ছিল।
ছেলের কথা মতো চুপচাপ শুয়ে পড়লেন। ততক্ষণে রহিমা আর জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেছে। খালা কুলসুম বেগমের পায়ের কাছে বসে রইল। কখন কি লাগে বলা তো যায় না। মেহেরাবের রুম ফাঁকা হলো আধ ঘন্টা পরে। কুলসুম বেগমের চেঁচামেচিতে সবাই যেতে চাইলেও মাহাতাব নিষেধ করে। সবাইকে রুমে যেতে বলে সে একাই যায়। ময়না বেগম অবশ্য কয়েক ঘা লাগিয়েছে মেহেরাবকে। মেহেরাব কিছু বলেনি, হাসতে হাসতেই তার আপাকে জড়িয়ে ধরে বসেছিল। খুশিতে তাদের দুজনের চোখ ভিজে একাকার। দুজনকে একা থাকতে দিয়ে সবাই যখন বেরিয়ে গেল, মেহেরাব পারে না তো লামিয়াকে তার বুকের ভিতর ঢুকিয়ে রাখতে। লামিয়া তো তখন থেকেই কেঁদে যাচ্ছে। মেহেরাব তাকে থামানোর চেষ্টা করছে না। এই কান্নার জন্যই তো তারা এত বছর অপেক্ষা করেছে। মধু রুমে গিয়ে দেখলো মাহাতাব চুপচাপ বসে আছে। কিছু একটা ভেবে মাহাতাবের সামনে গিয়ে দাঁড়ালো। মধুকে দেখেও মাহাতাব কিছু বলল না। মধু ইতস্তত ভাবে হাত কসলাতে লাগলো। মাহাতাবের কপালে ভাঁজ পড়ল। মধুর চিন্তিত মুখ দেখে চিন্তা হলো খুব। কি হয়েছে, কিছু বলবে? হ্যাঁ। বলো, সিরিয়াস কিছু? না, লামিয়াপুর বাবু হবে। মাহাতাব মুচকি হাসলো। ভাইয়ের খুশিতে আজ তার বুকটা ভরে গেছে। নিজের আনন্দটা হয়তো ঠিকঠাক সে প্রকাশ করতে পারছে না। ওদের অনেকদিনের অপেক্ষা শেষ হলো। অবশেষে আল্লাহ মুখ তুলে তাকিয়েছে। বলছিলাম কি, আমারও একটা বাবু চাই। মাহাতাব চমকে গেল, ভরকালো কিছুটা। অবাক হয়ে তাকালো মধুর দিকে। মধু চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। মধুর অবস্থা দেখে হাসি পেল খুব। হাসিটা গিলে না বোঝার ভান করে বলল, আচ্ছা, কাল এনে দেব। মধুর পুরো কুচকে গেল। কাল এনে দিব মানে? বাবু কি রাস্তায় ভ্যানে বিক্রি করে নাকি, যে বাসা থেকে বেরোলেই মানুষ ডেকে ডেকে নিয়ে যাবে? আশ্চর্য। মধু তড়িৎ পায়ে মাহাতাবের মুখোমুখি বসলো। উদ্বিগ্ন গলায় বলল, যে কি বলছেন? কাল এনে দিব মানে? বললে কি বাবু এনে দেওয়া যায় নাকি? তুমি যেভাবে বললে আমি ভাবলাম চাইলেই পাওয়া যাবে। এই প্রথম বউ কিছু একটা চেয়েছ, না দিয়ে পারি? চিন্তা করো না, আমি কাল একটা টয় সেন্টারে গিয়ে তোমার জন্য একটা বাবু নিয়ে আসবো। মধু অসহায় চোখে তাকালো। সে খুব ভালোভাবেই বুঝতে পারছে মাহাতাব তাকে খোঁচা মারছে। ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিল সে। নিজেকে সামলে কিছুটা কৌতূহলী গলায় বলল, আমি কি একটা শাড়ি পরে আসবো? মাহাতাব শুকনো মুখে বিষম খেলো। কি সাংঘাতিক কথা, এসব কেউ জিজ্ঞেস করে? মাহাতাব মধুর দিকে তাকিয়ে বুঝতে পারলো সে তাকে জব্দ করার জন্যই এমন কথা বলছে। তাই সেও স্বাভাবিক গলায় বলল, না, শাড়ির দরকার নেই। আমি বললাম একটা হট দেখে নাইট স্যুট নিয়ে আসে, কি বলো? মধুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বিরস মুখে চেয়ে মাহাতাবের গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যাওয়া দেখলো। নাইট স্যুট পরতে হবে কেন? শাড়ি পরলে কি দোষ হতো? সত্যি সত্যি আনতে চলে গেল না তো আবার? সে তো শুধু একটু মজা করতে বলেছিল। এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে। কি দরকার ছিল তার শান্তশিষ্ট বরটাকে রাগিয়ে দেওয়ার? রাতের খাবার খাওয়ার আগেই মাহাতাব ফিরে এলো। হাতে কয়েকটা প্যাকেট দেখেই মধুর মুখটা রক্তশূন্য হয়ে গেল। লজ্জা ভয় একসাথে চেপে ধরলো তাকে। আজ রাতটা ছাদে ছোয়েবের সাথে গল্প করে কাটিয়ে দিলে কেমন হয়? সাথে রহিমা আর জড়িকেও নিয়ে যাবে। শাড়ি না পরে কিছুতেই বাসর করবে না সে। এবারের বড় বউ হিসেবে এটা তার দায়িত্বের মধ্যেই পড়ে। দায়িত্বের কথা চিন্তা করে কপাল কুঁচকে গেল তার। এ আবার কেমন দায়িত্ব? কি অদ্ভুত চিন্তা ভাবনা। রাতের খাবার শেষ করে সবাই নিজের রুমে চলে গেলেও মধু সামিরের পায়ের পাতা চেপে ধরে বসে আছে। গত আধ ঘন্টা যাবৎ স্বামীর ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ। এক হাত ছাড়ালে আরেক হাত দিয়ে চেপে ধরে। কি সমস্যা তোর বড় মামি? ভাতিজার পা ধরে টানাটানি করতে লজ্জা করে না তোর? ভালোই পা ছাড়, না হলে ওয়াশরুমের কাজে আমি এখানেই সরব। আর কিছুক্ষণ চেপে ধরে রাখলে আমার কিডনি লিভার সব একসাথে নষ্ট হয়ে যাবে। এখনো আমার কত রাত জাগা বাকি। স্বামীরের ভয়ঙ্কর ঝাড়িকে এক আনারও পাত্তা দিল না মধু। পায়ের পাতা ছিঁড়ে গা ছাড়া ভাব নিয়েই বলল, চল আমিও তোর সাথে যাব। তুই ভিতরে যাবি আর বাইরে থেকে পাহারা দিব। বলা তো যায় না, দেখা গেল বাথরুমের জানালা দিয়ে পালিয়ে গেলি। আমাকে কি তোর মশা মনে হয়? এত বড় দেহ ওইটুকু জানালা দিয়ে কিভাবে বেরোবে? আর 3 তলার বাথরুমের জানালা দিয়ে লাফিয়ে আমি নিজের জীবনই বা দিব কেন? আশ্চর্য, সমস্যাটা কোথায় বলবে আমাকে? তোর জীবন নাশক ব্যবহার আমাকে আতঙ্কিত করেছে। শোয়েবের ভীতু ভীতু চোখও মধুর মন গড়াতে পারল না। আজকে রাতে রুমে যাওয়াটা কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না। মাহাতাব নিশ্চয়ই তাকে লজ্জায় ফেলবে। তার লজ্জায় পড়তে একদমই ভালো লাগে না। লজ্জা পেলে তাকে খুবই বিশ্রী দেখায়। এটা অবশ্য তার নিজস্ব মতামত। কি হচ্ছে এখানে? মাহাতাবের
গম্ভীর গলা শুনে স্বামীরের শার্টের কোনা ছেড়ে দিল। ছাড়া পেতেই স্বামীর আর এক মুহূর্তও দেরি করলো না, এক ছুটে গিয়ে লিভিং রুমের পাশের বাথরুমে ঢুকলো। মাহাতাব অবাক চোখে তাকিয়ে নিজের ভ্রু কুঁচকে ফেলল। আমাদের রুমে ওয়াশরুম আছে মধু, তুমি সেখানে তো যেতে পারতে, এইভাবে ওর সাথে মারামারি করছিলে কেন? মধু অসহায় মুখ করে দাঁড়িয়ে রইল। মাহাতাবের কথার উত্তর দিতে তার ইচ্ছে করছে না, সবসময় তাকে লজ্জায় ফেলে। মাহাতাব কিছু একটা ভেবে নিঃশব্দে হাসল। মধুর কাছাকাছি দাঁড়িয়ে ফিসফিস করে বলল, রুমে এসো মধু, তোমার জন্য স্পেশাল গিফট এনেছে। মধুর উত্তরের অপেক্ষা না করিয়ে তার হাত ধরে রুমের দিকে পা বাড়ালো। রুমে এসেই একটা প্যাকেট মধুর দিকে ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, চেঞ্জ করে এসো, আমি ওয়েট করছি। মধু চুপচাপ চলে গেল। মাহাতাবের কথার বাইরে যেতে কখনোই মন সায় দেয় না তার। ওয়াশরুমে গিয়ে প্যাকেট খুলতেই চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল মধুর। টকটকে লাল শাড়িটির দিকে তাকিয়ে লাজুক হাসল সে। দেরি না করে তাড়াতাড়ি তৈরি হওয়ার মন দিল। স্বামীর আহ্বানে সাড়া দেওয়ার জন্য সে আজ মন ভরে সাজবে। মাহাতাবকে শুভ্র পাঞ্জাবিতে আজ অসম্ভব সুন্দর লাগছে। মনে কিছুটা সংশয় নিয়েই সে দাঁড়িয়ে। মধু তাকে সত্যি সত্যি মন থেকে মানতে পারবে কিনা তা নিয়েও সে চিন্তিত। মধুর সাথে তার বয়সের পার্থক্য অনেক। মধু হয়তো এখন তাকে মেনে নিয়েছে, পরবর্তীতে যদি তার মন বদলে যায় তখন তখন কি হবে? মাহাতাব মধুকে বিশ্বাস করে, কিন্তু মানুষের মনের উপর কারো জোর থাকে না। যদি কখনো এমন পরিস্থিতি তৈরি হয় তখন সে মেনে নিতে পারবে তো? মাহাতাব এসব চিন্তা ঝেড়ে ফেলতে চাইল। নার্ভাসনেস থেকে কি সব আবল তাবল ভাবছে সে। মানুষ চেনার ক্ষমতা তার হয়েছে, এসব ভাবা মানেই মধুকে ছোট করা। মধু জানতে পারলে খুব কষ্ট পাবে নিশ্চয়ই। চুরির ইঞ্জিন শব্দে মাহাতাবের ভাবনা থেকে বেরিয়ে এলো। পিছু না ফিরেই ধীর গলায় বলল, কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, কুইক। মধু আবার লজ্জা পেল, কিন্তু এবার আর ভয় পেল না। এত সুন্দর করে সাজার পরে নিশ্চয়ই তাকে বিশ্রী লাগছে না। ধীর পায়ে গিয়ে পিছন থেকেই মাহাতাবকে জড়িয়ে ধরল সে। মাহাতাব নীরবে হাসল, চোখে মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে তুলে মন্থর গলায় বলল, হয়নি, আমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতে বলেছিলাম। সামনে এসো, আমি শিখিয়ে দিচ্ছি। মধু সামনে গেল না। মাহাতাবের বুকের কাছের পাঞ্জাবি শক্ত করে মুষ্টিবদ্ধ করে তার পিঠে মুখ লুকালো। মাহাতাব এবার শব্দ করে হেসে ফেলল। হ্যাচকা টানে সামনে এনে কপালে সময় নিয়ে চুমু খেলো। অসম্ভব সুন্দর লাগছে, ঠিক আমার বউয়ের মতো। মধু এবার লজ্জায় সিটিয়ে গেল। চোখ জোড়া খিচে বন্ধ করে মাহাতাবের বুকে মুখ লুকালো। মধুর শরীরের তীব্র কম্পন মাহাতাবকে কিছুটা দিশেহারা করে দিল। শারীরিক উত্তাপ বেড়ে কপালে ঘামের রেখা দেখা দিল। পুরুষ মনের আনাচে কানাচে অনুভূতির আনাগোনা বেড়ে গেল হাজার গুণ। মধুকে বুকে জড়িয়েই হালকা উঁচু করে রুমে নিয়ে এলো সে। খেয়ে হারিয়ে ফেলা মধু বুঝতেই পারল না সে মাটি থেকে 3 ইঞ্চি উপরে তার বরের বুকে লেপ্টে আছে। সারা শরীরের তাপমাত্রা হঠাৎ করেই যেন খুব বেড়ে গিয়েছে। গাল থেকে যেন গরম ভাব বেরুচ্ছে। অনুভূতির দুনিয়া থেকে বাস্তবে ফিরে এলো, নিজেকে বিছানায় আবিষ্কার করে। মাহাতাবের দিকে তাকিয়ে কিছুটা ভরকেও গেল সে। মানুষটাকে এমন উন্মাদের মতো লাগছে কেন? এই কেনর উত্তর সে জানে। মাহাতাবের রক্তিম চোখে তাকিয়ে থাকতে পারল না সে। লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। মাহাতাব এক টানে গায়ের পাঞ্জাবিটা খুলে কিছুটা আটকে আটকে বলল, আমি কিন্তু খুব রোমান্টিক, দেখতে চাও? মধু আগের চেয়েও বেশি কুকড়ে গেল। লোকটা মোটেও সুবিধার নয়, এভাবে কেন বলতে হবে? দেখালে কি সে মানা করবে নাকি? প্রচন্ড উন্মাদনায় ও মাহাতাব মুখ টিপে হাসলো। স্ত্রীর লাজুক ভরকে যাওয়া মুখ দেখতে তার অসম্ভব ভালো লাগে। মধুর রাত্রি কাটলো অত্যন্ত যন্ত্রণাদায়ক সুখে। এই গম্ভীর স্বল্পভাষী মানুষটার পাগলাটে ভালোবাসার আদরে সে নিজের কষ্টটুকু প্রকাশ করতে কোনটা বোধ করলো। মাঝে মাঝে তার কান্নার শব্দে মাহাতাবের তাকে আগলে নেয়ার সুখটুকু সমস্ত যন্ত্রণা এক নিমিষেই ভুলিয়ে দিল। সকালটা সবার কাছে প্রতিদিনকার মতো হলেও মাহাতাবের কাছে সম্পূর্ণ অন্যরকম একটি সকাল মনে হলো। তার বুকে লেপ্টে এক স্নিগ্ধ মেয়ে ঘুমিয়ে। ঘড়ির কাঁটা 8টায় গেলেও আজ তার বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। মাথা হালকা ব্যথা করছে। কম করে হলেও তার 4 থেকে 5 ঘন্টা ঘুমাতে হবে। মধু ঘুমিয়েছে ফজরের পরে, চাইলে সেও ঘুমাতে পারত, কিন্তু তার ঘুমন্ত মধুকে দেখতেই বেশি ভালো লাগছে। মনের মধ্যে হাজার জল্পনা কল্পনা আসলেও সে পাত্তা দিচ্ছে না। রহিমা এসে ডেকে গেছে ব্রেকফাস্টের জন্য। এখন না উঠলে ময়না বেগম এসে হানা দিবে। মাহাতাব সেই রিস্ক নিতে চাইল না। না চাইতেও মধুকে ছেড়ে উঠতে হলো তার। মধুর এত সুন্দর ঘুমটা সে নষ্ট করতে চাইছে না। লামিয়ার সামনে
এক গাদা খাবার সাজিয়ে বসে আছে ময়না বেগম। তার হিসেব মতে লামিয়ার এখন একমাত্র কাজ সারাদিন খাওয়ার উপরে থাকা আর রাতভর এটা সেটা খাওয়ার বায়না করে তার ভাইকে জাগিয়ে রাখা। একটি রোমান্টিক প্রেগন্যান্সি আওয়ার কাটাতে হলে এসব করা বাধ্যতামূলক। লামিয়ার মুখটা শুকিয়ে গেছে। এত খাবার সে সারাদিনে খেয়ে শেষ করতে পারবে কিনা সন্দেহ। মেহেরাব নিজেও কিছুটা অসহায় বোধ করলো। সকাল সকাল কিছু বলে বোনকে রাগিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই নেই তার। বউকে দেখেও মায়া হচ্ছে, একটাই তো মাত্র বউ তার। মধুর দিন শুরু হলো বেলা 11টায়। মাহাতাব ততক্ষণে অফিসে চলে গিয়েছে। লাঞ্চের সময় অবশ্য সে বাসায় থাকবে, তা মধু খুব ভালো করেই জানে। তবুও মনের মধ্যে কিছুটা অভিমানী এসে ভিড় করলো তার। একবার বলে গেলে কি হতো, অভিমানী মন নিয়েই ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো সে। বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শব্দ শোনা যাচ্ছে। ময়না বেগম আজও নিস্তলার ভাড়াটিয়ার সাথে ঝগড়া বাঁধিয়েছে। লামিয়া টেনে নিয়ে এলেও সে নতুন উদ্যমে আবার তেড়ে যায়। রহিমা আর জুড়িও তার সাথে সমানে তাল দিয়ে যাচ্ছে। আজ নাকি ময়না বেগমের গাছে ড্রাগন চুরি হয়েছে। লামিয়ার মুখ দেখেই বোঝা যাচ্ছে এতে সে ভীষণ খুশি। প্রতিদিন তার উপর ড্রাগন ফ্রুটের যে অত্যাচার চলে তা থেকে রেহাই পাওয়া গেল। মধু গিয়ে অনেক কষ্টে ময়না বেগমকে টেনে ভিতরে নিয়ে এলো। স্বামীর আজ কয়েকদিন যাবৎ তার মামার অফিসে জয়েন করেছে, তাই সকালে নাস্তা সেরে এসে অফিসে ছুটেছে। এতে মাহাতাবের কিছুটা চাপ কমেছে বইকি। ময়না বেগম এখনো রাগে ফোঁসফোঁস করছে। মধু মুচকি হেসে ময়না বেগমকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আর রাগ করবেন না আপা, অসুস্থ হয়ে যাবেন তো। এই জড়ি আপার জন্য 1 গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এসো। আচ্ছা আপা, আজ কি খাবেন বলুন, আজ আমি রান্না করব। ময়না বেগম হুট করেই শান্ত হয়ে গেল। মধুর আগাগোড়া খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো কিছুক্ষণ। লামিয়াও এসে ময়না বেগমের পাশে বসেছে। মধু কিছুটা আড়ষ্ট হয়ে বসলো, তার অস্বস্তি হচ্ছে। আমার ভাই তোকে ছুঁয়েছে তাই না? মাতাব তোকে মন থেকে মেনে নিয়েছে? ময়না বেগমের উচ্ছ্বসিত গলা শুনে হতভম্ব হয়ে গেল মধু। লামিয়াও হাসি মুখে তাকিয়ে। লজ্জায় ঘামতে লাগলো সে। মধুর লজ্জায় চুপসে যাওয়া মুখটা দেখেও পাত্তা দিল না ময়না বেগম। সে গুনগুন করে কাঁদতে লাগলো। কিছুটা বিলাপের সুরেই বলল, বুড়ো বয়সে আমার ভাইটা যৌবনের স্বাদ পেল। কত বললাম বিয়ে কর বিয়ে কর, আমার কথা শুনলো না। এখন কাল্লাপ হলো। গরিবের কথা বাসি হলেই ফলে। তখন বিয়ে করলে এখন 2 বাচ্চার বাপ থাকতো। মধু লজ্জা ভুলে হতভম্ব চোখে তাকিয়ে রইল ময়না বেগমের দিকে। লামিয়া মাথা নাড়তে নাড়তে চলে গেল। মধু আশেপাশে চোখ বুলিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিচেনে যাচ্ছি আপা। ময়না বেগম আঁচল মুখে গুজেই গুনগুন করে বলল, লাউ শাক ভর্তা করো আজ, শুটকি আর আলু ভর্তাও করো। মধু মাথা নাড়িয়ে চলে গেল। জুড়ি শরবত নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়না বেগমের কাণ্ড দেখছিল। মধু যেতেই সে মুখ থেকে আঁচল সরিয়ে কর্কশ গলায় বলল, শরবত কি গ্লাসেই শুকাবি? এদিকে দে, আমার গলা শুকিয়ে গেছে। জুড়ি মুখ ফুলিয়ে শরবতের গ্লাস গিয়ে দিল। আফা, আপনি সারাক্ষণ ভাই ভাবি গো পিছে লেগে থাকেন কেন? তারা তো আপনি পাগল মনে করে। হ্যাঁ, লাইগে তো ডাক্তারও দেখাই দেহি। ময়না বেগম গ্লাসে চুমুক দিয়ে মুচকি হাসলো। গ্লাসের শরবতটুকু শেষ করে হাসি মুখেই বলল, আমি সবই জানি। তোর দুলাভাই মারা যাবার পরে আমি বড্ড একা হয়ে গিয়েছিলাম রে জরি। লোকটাকে আমি বড় ভালোবাসতাম। তার শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ হওয়ার নয়। মাঝে মাঝে জোড়া শালিক দেখলেও আমার তার কথা মনে পড়ে। আমরা তো জোড়া শালিকের মতোই ছিলাম। স্বামী হচ্ছে মেয়েদের অমূল্য সম্পদ। পৃথিবীর এই হাট বাজারে আর কারোর সাথেই তার তুলনা হয় না। স্বামী স্ত্রী ভালোবাসা হলো পূর্ণাঙ্গ ভালোবাসা, যেখানে শারীরিক মানসিক সব ধরনের মায়া থাকে। তুই চাইলে সেই জায়গাটা অন্য কোনো সম্পর্ক দিয়ে পূর্ণ করতে পারবি না। বাবার বাড়ি আসার কিছুদিন পরেই বাবাকে হারালাম। তখন আমি পাগল প্রায়। আমার ছোট ছোট ভাইগুলো আমাকে বাচ্চার মতো সামলেছে। আমি ওদের বিরক্ত করি না। আমি ওদের পিছনে লেগে নিজের একাকিত্ব দূর করার চেষ্টা করি। আমি ওদের পিছনে লাগি বলেই ওরাও কোনো জড়তা ছাড়াই আমার কাছে আসে। না হলে এই ব্যস্ত শহরে ভাই বোনদের সাথে আমার দূরত্ব বেড়ে যেত। পিছনে না লাগলে আমাদের মধ্যে আজটুকু কথাও হয়তো হতো না। আমার 2 ভাই আমাকে প্রচণ্ড ভালোবাসে, বুঝলি? তারা যদি মনে করে আমি অসুস্থ, তাতেও আমার দুঃখ নেই। আমি অসুস্থ সে যেই ভাইদের কাছাকাছি থাকতে চাই। সুস্থতা যদি ভাইদের থেকে দূরত্ব বাড়িয়ে দেয়,
তাহলে আমি অসুস্থই ঠিক আছে। ময়না বেগম কুসুম বেগমের রুমের দিকে চলে গেল। জুড়ি চোখের পানি নিয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। জুড়ি ছাড়াও আরো দুজন মানুষের চোখ ভিজেছে। তারা হচ্ছে লামিয়া আর মধু। মধু চোখ মুছে হাসি মুখে আবার রান্নাঘরে চলে গেল। থাক না কিছুটা লুকোচুরি, কিছুটা অভিনয়। দিন শেষে সবাই সুখে আছি, এর চেয়ে বেশি আর কি চাই। মাহাতাব এলো বেলা শেষে। আজ মেহেরাবও বাসায় আসতে পারেনি। কুলসুম বেগমকে আজ লামিয়া খাইয়ে দিয়েছে। কুলসুম বেগম খুব একটা নড়াচড়া করে না, সারাদিন রুমে শুয়ে বসে কাটায়। মাহাতাব এসে ড্রয়িং রুমের সাথে লাগোয়া বাথরুম থেকে ফ্রেশ হয়ে কুলসুম বেগমের সাথে দেখা করতে গেল। কুলসুম বেগম আসরের নামাজের শেষে তসবিহ পড়ছিলেন। ছেলেকে আসতে দেখে মুচকি হেসে হালকা চেপে বসলেন। মাহাতাব মায়ের গা ঘেঁষে বসে এক হাতে জড়িয়ে ধরে বলল, এখন কেমন আছেন আব্বা? আমার একটা মিটিংয়ের জন্য গাজীপুর যেতে হয়েছিল, যে আমি আটকে দেরি হয়ে গেল। আপনি খেয়েছেন? এত চিন্তা করো না আব্বা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের মতো সন্তানের মায়েরা কখনো খারাপ থাকে না বাবা। আমি খেয়ে নিয়েছি। আমার ছেলেদের অনুপস্থিতিতে আমার মেয়েরা আমার যত্নে ত্রুটি রাখে না। যাও গিয়ে খেয়ে নাও। মাহাতাব মায়ের কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। আজ সারাদিন মধুর সাথে কথা হয়নি। মধুকে রেখে আছে? কপালে ভাঁজ ফেলেই রুমের দিকে এগিয়ে গেল সে। পথে ময়না বেগমের সাথে দেখা হতেই সে মুখ বাঁকিয়ে নিজের রুমে গিয়ে খেল দিল। মাহাতাবের ভ্রু আরো কিছুটা কুচকে গেল। আবার কি হলো? মধু মাহাতাবের ক্লান্ত মুখ দেখে আর রাগ করে থাকতে পারল না। হাসি মুখে এগিয়ে গিয়ে তার হাতে ভাঁজ করে রাখা কোটটা নিজের হাতে নিয়ে নিল। ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। মাহাতাব স্বস্তির শ্বাস ফেলল। বউয়ের রাগ কিভাবে ভাঙাতে হয় তা সে জানে না। বহু বছর আগের প্রেমের অভিজ্ঞতা কি আর এখন কাজে লাগবে? ফ্রেশ হয়েছে। তুমি খেয়েছো? হুম। খুব খারাপ কথা, অল্প হলেও খেয়ে নেবে। পড়ানোয় আবার আমার সাথে খাবে। মধু হেসে সাই জানালো। মাহাতাবকে চেঞ্জ করতে বলে চলে গেল খাবার গরম করতে। রাতে সবাই একসাথে বসেছে। আলোচনার বিষয় হচ্ছে স্বামীর বিয়ে। ময়না বেগম দেরি করতে চায় না, যত তাড়াতাড়ি সম্ভব ছেলের বিয়ে করাবেন। ময়না বেগমের কথায় সবাই সাই জানালো। স্বামীর নিজেও কোনো আমত করলো না। আলোচনা শেষে ঠিক হলো ময়না বেগম নিজেই মেয়ে খুঁজে বের করবে। ভাইদের পছন্দের উপর তার ভরসা নেই, তাতেও কারোর কোনো আপত্তি নেই। ময়না বেগমের দুই সহচরী রহিমা আর জুড়ি তার এলাকা জুড়ে ভালো মেয়েদের খবর জোগাড় করবে। তারপর ময়না বেগম তদন্তে নামবে। রাতে বারান্দায় মাহাতাবের কাঁধে মাথা রেখে বসে আছে মধু। মাহাতাব মধুকে এক হাতে আগলে রেখে আরেক হাতে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে। কি করছেন? অফিসের কিছু কাজ ছিল, তাই শেষ করে এসছে। মধু আবার আকাশ দেখায় মন দিল। বেলি ফুল গাছে এখন কোনো ফুল নেই, তবে তার পাশেই সারি সারি সাদা গোলাপ ফুটে আছে। এই গাছগুলো মধু নিজ হাতে লাগিয়েছে। কি দেখছো? বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে। মাহাতাব সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। মধুকে আরো একটু গভীরভাবে জড়িয়ে ধরে দীর্ঘ গলায় বলল, তুমি সাথে গোলাপের মতো আমার জীবনের একরাশ স্নিগ্ধতা, যেমন অবেলায় আমার জীবন এসে আমাকে আলোয় আলোয় ভরে দিয়েছ। সারা জীবন আমি তোমায় এইভাবেই আমার বুকে আগলে রাখবো। মধু পরম আবেশে মাহাতাবের বুকে মুখ গুজল। আমি এই মানুষটাকে সে অসম্ভব ভালোবাসি। জীবনে এর বেশি আর কি বা চাওয়ার আছে? সময় বহমান, সময় তার আপন গতিতে চলে। দেখতে দেখতে কেটে গেছে 5 মাস। এই 5 মাসে বদলে গেছে অনেক কিছু। মাহাতাব আর মধুর ভালোবাসা আরো গভীর হয়েছে। লামিয়ার প্রেগন্যান্সির 7 মাস চলছে। লামিয়াকে সবাই মাথায় করে রাখে। একটু এদিক থেকে ওদিক হলে ময়না বেগম তো আছেই। মেহেরাব বউয়ের খুব যত্ন করে। কুলসুম বেগম এখন বিছানা থেকে উঠতে পারে না, তার খাবার রুমেই নিয়ে খাওয়াতে হয়। এখন এই কাজ সব মধুই করে। মাহাতাব মায়ের জন্য আরো একজন কাজের লোক রাখছে, যে 24 ঘন্টাই মায়ের সাথে থাকবে। সামির তার মামার সাথে সমান তালে অফিস সামলাচ্ছে। এই কয় মাসে সব কাজ শেখা হয়ে গেছে। মাহাতাব না থাকলেও নিজেই সবকিছু সামলিয়ে নিতে পারে। এতে মাহাতাবের কাজের পেশাবটা কমছে। এখন আর বেশি রাত করে বাড়ি ফিরে না। ময়না বেগমের হাঁটুর ব্যথা দিন দিন বাড়ছে, তবুও সে ভাইদের পিছনে লাগা ছাড়েনি। মাগরিবের নামাজের পর থেকে মধু আজ আর রুম থেকে বের হয়নি। রাতের রান্নাটা আজ বুয়ারা করেছে। লামিয়া নিজের রুমেই আছে। সিঁড়ি বেয়ে ওঠা নামা কষ্ট হয় বলে তেমন একটা বের হয় না রুম থেকে। প্রতিদিন একবার করে হলেও শাশুড়ির রুমে গিয়ে শাশুড়িকে দেখে আসে। রাত 8টা। মাহাতাব স্বামীর বাড়ি আছে। কলিং বেল বাজতেই রহিমা গিয়ে দরজা খুলে দেয়। রহিমাকে দরজা খুলতে দেখে বেশ অবাক হলো মাহাতাব।
আশেপাশে তাকিয়ে মধুকে খুঁজলো, কিন্তু পেল না। রহিমা, তোর বড় ভাবি কই? দেখছে না যে? ভাইজান, বড় ভাবি তো রুমে নামাজ পড়ে, সেই যে রুমে গেছে আর বের হয় নাই। সারাদিন তেমন কিছু খায়ও নি। রহিমার কথা শুনে কপালে চিন্তার ভাঁজ পড়লো মাহতাবের। কোনো কিছু না বলে উপরে চলে গেল। প্রথমে মায়ের রুমে গেল। মাহতাব দেখলো মা বোন শুয়ে আছে, তাই আর ডাক দিল না। কুলসুম বেগমের কপালে চুমু খেয়ে রুম থেকে বের হয়ে নিজের রুমে গেল। গিয়ে দেখলো রুমের লাইট অফ করা। মাহতাব একটু ভয় পেয়ে গেল, কখনো এমনও হয়নি। মাহতাব রুমের লাইট চালিয়ে দিল। দেখলো মধু কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। মাহতাব ধীর পায়ে বেডের দিকে এগিয়ে যায়। মধুর পাশে গিয়ে বসে আস্তে করে ডাক দেয়, মধু, এই মধু, কি হচ্ছে? সময় শুয়েছ কেন? মাহতাবের ডাকে চোখ মেলে তাকায় মধু। মাহতাব খেয়াল করে মধুর চোখ মুখ কেমন শুকনো শুকনো লাগছে। মাহতাবকে দেখে উঠে বসলো। মধু মাহতাবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কখন আসছেন আপনি? এই তো মাত্র আসলাম। তোমার কি হয়েছে? কই তেমন কিছু না, আসলে তাহলে শুয়েছিলে যে? ভালো লাগছিল না। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য খাবার বাড়ছি। সারাদিন খাওনি কেন তুমি? আজ কাজের জন্য ঢাকার বাইরে যেতে হয়েছিল আমাকে, তাই দুপুরে আসতে পারিনি। তাতে অনিয়ম শুরু করে দিয়েছ। সকালে তেমন কিছু খাওনি, তারা থাকায় কিছু বলতে পারেনি। এত চিন্তা কেন করছেন? আমি ঠিক আছি, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আসছি। এই বলে যেই না মধু উঠে এক পা এগোতেই পড়ে যেতে নিল, সাথে সাথে মাহতাব ধরে ফেললো। শরীর দুর্বল থাকার কারণে এমন হয়েছে। আসলে কিছুদিন থেকে মধুর শরীরটা তেমন ভালো যাচ্ছে না। মাহতাব চিন্তা করবে দেখে মধু কিছু বলেনি, আর কাউকে বুঝতেও দেয়নি। মাহতাব মধুকে ধরে বেডে বসিয়ে দিয়ে বলল, কোথায় যেতে হবে না, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। মাহতাব মধুকে ছেড়ে উঠতে গেলে মধু মাহতাবের হাত টেনে ধরলো। মাহতাব একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না। মধুর দিকে চাইলো। মধু তাকে বসতে ইশারা করলো। মাহতাবও তাই করলো। কি হয়েছে মধু, কিছু বলবে আমাকে? মধু কিছু বলল না। মাহতাবের এক হাত নিয়ে নিজের পেটের উপর রাখলো। মধুর এহেন কাণ্ডে মাহতাব চমকে গিয়ে তাকালো মধুর দিকে। মধুর চোখ ছলছল করছে। মাহতাব যা বুঝার বুঝে গেল। মাহতাব মধুকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে উঠল। মধু মাহতাবের বুকে মাথা রেখে নিঃশব্দে চোখে জল ফেলছে। এই কান্না কোনো কষ্টের না, সুখের। পিরিয়ড মিস হয়েছে 2 মাস হলো। শরীর খারাপ, সবকিছুতে গন্ধ লাগা। আজ তো সারাদিনে কিছুই খেতে পারেনি। 4-5 বার বমিও হয়েছে। রহিমাকে দিয়ে প্রেগন্যান্সি কিট এনে পরীক্ষা করে জানতে পারে সে প্রেগনেন্ট। আমার বিশ্বাস হচ্ছে না মধু, আমি বাবা হব। আমাকে ওকে বাবা বলে ডাকবে? আমার না বিশ্বাস হচ্ছে না, বলো না, এটা কি সত্যি? সত্যি আপনি বাবা হতে যাচ্ছেন, আর আমি মা হতে যাচ্ছি। মাহতাব মধুকে বুক থেকে উঠিয়ে তার কপালে গভীরভাবে চুমু খেলো আর বলল, তুমি আমার জীবনে অবলে এসে আমার জীবনটা রাঙিয়ে দিয়েছ, অবলে এসে আমাকে পূর্ণতা দিয়েছ। সারা জীবন আমি তোমাকে এভাবে ভালোবেসে আমার বুকে আগলে রাখবো। খুব ভালোবাসি মধু। আপনাকে আমি আমার মতো করে ভালোবাসি। আমি আপনাকে অসম্ভব ভালোবাসি। আজ আমি আপনার ভালোবাসায় পরিপূর্ণ। আজ আমার জীবনের শেষ পর্যন্ত আপনার বুকে এভাবে থাকতে পারি। জীবনে এর থেকে বেশি আর কিছুই চাওয়ার নেই বাবুর আব্বু। বলেই মধু খিলখিল করে হেসে উঠল। মাহতাব হেসে দিল। মধুকে আবারও বুকের মাঝে জড়িয়ে নিল গভীরভাবে। সমাপ্ত।